আসসালামু আলাইকুম। এখন আমরা ভেক্টর অধ্যায় 2022 সালে বিগত বোর্ডে বিভিন্ন বোর্ডে যে আমাদের এমসিকিউ আসছিল প্রায় 32টা মতো এমসিকিউ, এই 32টা এমসিকিউ এর পরিপূর্ণ কনসেপ্ট সহ সঠিক সমাধানটা করব। তো যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমরা প্রথম এক্সাম্পলটা হয়তো দেখতে পাচ্ছি। এখানে বলতেছিল যে এত একটি একক ভেক্টর হলে এম এর মান কত হবে সেটা বের করতে হবে। তো আমি একটু কোশ্চেনটা লিখিয়ে রাখি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে বলতেছিল কি বলতেছিল, হাফ অফ আই ক্যাপ প্লাস হাফ অফ এখানে জে ক্যাপ প্লাস হচ্ছে আমাদের এম কে ক্যাপ। এই পুরোটা একটা ভেক্টর এবং এই পুরোটা হচ্ছে একটা একক ভেক্টর। একক ভেক্টর হলে এখানে এম এর মান কত হবে এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তোমরা আমাকে বলো, যদি এই পুরোটা একটা একক ভেক্টর হয় তাহলে সত্য মতো এই পুরো ভেক্টরটার মান কত হবে? এক একক। তাহলে আমি কি বলতে পারবো না নর্মাল কথা যে এই পুরো ভেক্টরটার মান হবে সত্য মতো কত বলো তো? এক। যার ফলে আমি বললাম কি এই পুরো ভেক্টরটা মডুলাস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, মানে মানটা যেটা। তাহলে এখান থেকে আমি যদি মডুলাস সাইন উঠাই দিই, অর্থাৎ এর মান বের করতে চাই, তাহলে কি করতে হবে? আন্ডার রুট করতে হবে আই এর সহগের উপর স্কয়ার। তোমরা জানো ভেক্টরের একটা মান বের করতে চাইলে কি করা লাগে? আই এর সহগের উপর স্কয়ার, জে সহগের উপর স্কয়ার, কে সহগের উপর স্কয়ার। ওই কাজটাই করতেছি। আই সহগের উপর স্কয়ার করলে হাফ কে স্কয়ার করলে 1/4, হাফ কে স্কয়ার করলে 1/4 প্লাস এম কে স্কয়ার করলে এম এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো এখানে 1। তাহলে এখান থেকে উভয় পাশে স্কোয়ারিং করলে আমাদের থাকে কত? স্কোয়ার করে ক্যালকুলেশন করতেছি 1/4 করলে ক্যালকুলেশন আসে আমাদের হাফ প্লাস হচ্ছে আমাদের এম এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে, কারণ কি 1 এর উপর স্কোয়ার করলে তো ভাই 1ই থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখান থেকে থাকতেছে আমাদের এম এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস হাফ, উপাশে গিয়ে হচ্ছে আমাদের 1 মাইনাস হাফ, দ্যাট ইজ আবার পজিটিভ হাফ পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের এম এর মান চলে আসে কি? চলে আসে প্লাস মাইনাস 1 বাই কি বলতো √2। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি এম এর মান যদি আমাদের প্লাস অথবা মাইনাস 1/√2 হয় তাহলে এই পুরো ভেক্টরটা কি হবে? একটা একক ভেক্টর হবে। এই কনসেপ্টটা সুন্দরভাবে মাথায় রাখবা। একক ভেক্টর সংক্রান্ত যদি কখনো ম্যাথ কোনো আসে তাহলে এইভাবে তুমি করে দিবা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে এক নম্বর বলতে 34 নম্বর, এখানে এটা আমাদের ক্রমে 34 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কত নম্বর বলতো? ক নম্বরটা। এরপর চলে আসি আমরা 35 নম্বর এক্সাম্পলে। 35 নম্বর এক্সাম্পল তোমরা হয়তো বা কোশ্চেনে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আসলে কি বলতেছে? 35 নম্বর এক্সাম্পল বলতেছে কি বলে আমাদের এটা বলতেছে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা ওয়াইকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে এটা আমাকে বের করতে হবে। তো তার আগে তোমাদের এই অক্ষের সঙ্গে উৎপন্ন কোণের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই তাহলে সুবিধা হবে। সাপোজ আমি তোমাকে বললাম যে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে এভাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড অফ কে ক্যাপ, ঠিক আছে? এই পুরো ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ, ওয়াই অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ এবং জেড অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ বের করতে বলে। সেক্ষেত্রে উৎপন্ন কোণের মান কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, উৎপন্ন কোণ যেটা আমাদের থাকে, যেটা হচ্ছে আমাদের থিটা, এই থিটা পাওয়া যায় কয়ভাবে? অ্যান্সারটা হচ্ছে দুইভাবে। কীভাবে সেটা তোমরা জানো? দুইটা ভেক্টরকে ডট গুণন করলে তুমি পাও কি? এ ডট বি যদি করো তুমি পাও কি বলো তো? পাও তুমি এ বি কস থিটা। আর যদি ক্রস গুণন করো সেক্ষেত্রে তুমি পাও এ ক্রস বি, মানে ওটা হচ্ছে আমাদের এ বি সাইন থিটা ছিল, তার সঙ্গে একটা কি ছিল? এটা ক্যাপ ছিল। এখন তোমাদের একটু কথা বলি যে আমাদের এখানে থিটা দ্বারা বোঝাচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এখানকার থিটা দ্বারা বোঝাচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমি কোনটা দিয়ে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব? অ্যান্সার হচ্ছে দুটো দিয়েই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যাবে, বাট সবচেয়ে বেটার ওয়েটা হচ্ছে প্রথমটা দিয়ে বের করা। কেন প্রথমটা দিয়ে বের করবো? কারণ একটাই, ডট গুণফলটা আমাদের কাছে সহজ। জাস্ট আইয়ের সহগের সঙ্গে আই সহগ, যে সহগের সঙ্গে যে সহগ, কে সহগের সঙ্গে কে সহগ গুণ করতে হয়। যার ফলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা ডট গুণফলটাকে চুজ করি। এমনটা নয় যে আমাদের এখানে ক্রস গুণফল দিয়ে করা যাবে না। কথা মনে বোঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে থিটার মানটা বের করে নিব। আচ্ছা, থিটা তো সমান তাহলে কি লেখা যাবে? থিটার সমান লেখা যাবে, বুঝতে পারতেছো এখানে কি লেখা যাবে? কস ইনভার্স কি লেখা যাবে বলো তো? এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান, মানে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। ওকে ফাইন, আমি কিন্তু থিটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে দুইটি ভেক্টরের, খেয়াল করে দেখো এখানে থিটা পাওয়া যাবে কেবলমাত্র দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে কয়টা ভেক্টর দেওয়া আছে? একটা ভেক্টর। এখন যদি বলা হয় এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ এই ভেক্টরের কত, মাথা রাখবা এক্স অক্ষকে নির্দেশকারী একটা ভেক্টর আছে যাকে আমরা বলি আয়তক্ষেত্র ভেক্টর, সেটা হচ্ছে আমাদের আই ক্যাপ, ওয়াই অক্ষকে জে ক্যাপ, আর জেড অক্ষকে কি বলতো? কে ক্যাপ। তাহলে এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন যে কোণ হবে সেক্ষেত্রে কোণ বের করার জন্য আমাদের একটা ভেক্টর রাখবে, সেটা কিনা এক্স অক্ষকে নির্দেশ করবে। সেই ভেক্টরটা হচ্ছে আমাদের কি ক্যাপ বলতো? আমাদের আই ক্যাপ। তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি উৎপন্ন কোণ বের করতে বলে তাহলে এভাবে লিখবো আমরা থিটা অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কস ইনভার্স। কীভাবে লিখবো? এই ভেক্টরের জায়গায় এই পুরো ভেক্টরটাই থাকলো, ইন্টু বলতে ডট, বি ভেক্টরের জায়গায় লিখবো কি ভেক্টর বলতো? আই ক্যাপ ভেক্টর। নিচে এ ভেক্টরের মান আর কি ভেক্টরের মান? ওই বি ভেক্টর বলতে এখানে আই ক্যাপ ভেক্টরের মান, এই যে আই ক্যাপ ভেক্টরের মানটা, কাজ শেষে। এটা হচ্ছে আমাদের থিটা অফ এক্স। একইভাবে তোমাকে যদি বলা হয় ওয়াইকের সঙ্গে উৎপন্ন কোণ থিটা ওয়াই ইজ ইকুয়াল টু হবে আমাদের কস ইনভার্স এ ভেক্টর ডট জে ক্যাপ ডিভাইড বাই এ ভেক্টরের মান আর কি বলতো? জে ক্যাপ ভেক্টরের মান, কাজ শেষ। একইভাবে যদি বলে থিটা জেড ইজ ইকুয়াল টু হবে আমাদের কস ইনভার্স কি হবে? এ ভেক্টর ডট কি ক্যাপ বলতো? আমাদের এখানে কে ক্যাপ ডিভাইড বাই এ ভেক্টরের মান আর হচ্ছে কে ক্যাপ ভেক্টরে কি বলতো? আমাদের মান, কাজ শেষ।
এভাবে তুমি যে কোনোভাবে এইটা বিষয় মাথায় রাখতে পারলেই যে কোনো অক্ষের সঙ্গে উৎপন্ন কোনো একটা ভেক্টর কতগুলো কোণ উৎপন্ন করবে না করবে তুমি অনায়াসে বলে দিতে পারবা বা বের করে নিতে পারবা। তো মেইন কনসেপ্টটা যেটা সেটা কিন্তু আমাদের শেষ। এখন তোমার ম্যাথটা কী বলতেছে সেই ম্যাথটা একটু দেখো কী বলে তোমাকে। এবার পানির মতো লাগবে আশা করি তোমাদের, ঠিক আছে। এরপর চলে আসা যাক 35 নম্বরটা কী বলছিল, একটা ভেক্টর দেওয়া ছিল এবং এই ভেক্টরটা দেওয়া ছিল আমাদের টোয়াইস আই ক্যাপ প্লাস 2√3 এখানে কী ক্যাপ বলো তো জে ক্যাপ। এই ভেক্টরটি ওয়াইকের সঙ্গে কত গুণ উৎপন্ন করে এটা বের করতে হবে। এই ভেক্টরটা ওয়াইকের সঙ্গে উৎপন্ন কোণ, তো বুঝতে পারতেছো থিটা ওয়াই ইজ ইকুয়াল টু কী লিখতে হবে, কস ইনভার্স এ ভেক্টর ডট ওয়াইকের সঙ্গে তার মানে কী ক্যাপ হবে জে ক্যাপ, নিচে কি এ ভেক্টরের মান আর এখানে কি বলতো জে ক্যাপ ভেক্টরের মানটা শেষ। তাহলে এখান থেকে থিটা ওয়াই ইজ ইকুয়াল টু হবে কস ইনভার্স এ ভেক্টর ডট জে ক্যাপ। তাহলে এই পুরোটা এ ভেক্টর এর সঙ্গে কী করতে হবে জে ক্যাপকে ডট গুণফল করতে হবে। আচ্ছা তাহলে কি করতে হবে আইসকের সঙ্গে আইসক যেহেতু এখানে নাই আমাদের, যার ফলে এখানে আইসক হচ্ছে আমাদের 0, বুঝতে পারতেছো। এখন কি হবে আইসকের সঙ্গে গুণ করার দরকার নেই, এবার করতে হবে কি যে শকের সঙ্গে যে শক এখানে আমাদের 1 আর এখানে আছে আমাদের 2√3, গুণ করলে আমাদের পাওয়া যায় শুধুমাত্র 2√3। আর নিচে থাকে এই ভেক্টরের মান, এই ভেক্টর বলতে এই পুরোটার মান বলতে আমাদের আসে √2 এর উপর স্কোয়ার বলতে 4, এখানে এই পুরোটার উপর স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার করলে 4 আর √3 উপর স্কোয়ার করলে শুধুমাত্র 3, 3 4 কত আসবে 12 আসবে। আর এখানে জে ক্যাপ বলতে এর জে ক্যাপ এর মানটা হবে আমাদের শুধুমাত্র কত বলতো এখানে 1, এই কাজ শেষ। তাহলে এখান থেকে আমাদের আসবে থিটা ওয়াই ইজ ইকুয়াল টু হবে কস ইনভার্স কি আসতেছে 2√3, নিচে থাকতেছে আমাদের 12 হচ্ছে 16 উপর রুট মানে হচ্ছে আমাদের 4 × 1 মানে 4 থাকতেছে, কাটাকাটি করলে এর 2 থাকে। তাহলে খেয়াল করে দেখো তো √3/2 কস কত ডিগ্রি মান √3/2 অনায়াসে বোঝা যাচ্ছে, বা কস ইনভার্স √3/2 এর মানটা হবে আমাদের যে কোনটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তোমরা সবাই জানো। তাহলে এখানে থিটা ওয়াই অর্থাৎ ওয়াইকের সঙ্গে উৎপন্ন কোণ কত ডিগ্রি বলতো 30 ডিগ্রি, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এভাবে যে কোনো অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ কতটুকু হবে না হবে তুমি এটা বের করতে পারবো। তাহলে আমাদের পরের যে এক্সাম্পলটা এটাও কিন্তু আমাদের মোটামুটিভাবে বোঝা হয়ে গেল, এবং তার সঙ্গে অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ কীভাবে বের করতে হয় না হয় এটাও কিন্তু আমাদের শেখা হয়ে গেল। ওকে, এরপর আমরা পরের এক্সাম্পলটা চলে আসি 36 নম্বর এক্সাম্পল, তোমরা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলতেছে ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর রাশি হবে, নিচের কোনটি সেটা। একটা ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করতে হবে, ফলাফল একটা কী হবে ভেক্টর রাশি হবে, সেটা কোনটা নিচের। প্রথমটা চলে আসি, আমরা বলতেছে প্রথমটা হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি পি সমান হচ্ছে আমাদের W/T। তাহলে ক্ষমতার ক্ষেত্রে এই ডাব্লিউটা স্কেলার আবার সময়টা স্কেলার, দুটাই স্কেলার, তার ফলে এটা হচ্ছে না আমাদের, একটা ভেক্টর নেই। তারপরেরটা আসে আমরা হচ্ছে চাপ বলতে, আচ্ছা ক্ষমতা বলতে পি, ঠিক আছে, চাপ বলতে ওটাকে আমরা পি বলি, পি সমান হচ্ছে আমাদের F/A। বলটা একটা ভেক্টর, খেয়াল করতে হবে এটা একটা ভেক্টর, এইটার কিন্তু আমাদের ভেক্টর, কিন্তু এটা কি আমাদের স্কেলার, যার ফলে আমাদের এখানে বলতেছে গুণের কথা, কিন্তু হয়ে গেছে কি ভাগ হয়ে গেছে, তার মানে এটাও আমাদের হচ্ছে না, মানে ক্ষমতা হচ্ছে না চাপও হচ্ছে না। এবার চলে আসি হচ্ছে আমাদের বলের ঘাত। তো আরেকটা আছে আমাদের ঘাত বল, এইখানে একটু কথা আছে। বলের ঘাত আর ঘাত বলের মাঝে পার্থক্যটা কোথায় এটা একটু জানতে হবে আমাদের, ঠিক আছে। বলের ঘাত এখানে অ্যান্সার যেটা হবে সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের বলের ঘাত। কেন বলের ঘাত হচ্ছে, তোমরা সবাই জানো বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা, এবং জে সমান হচ্ছে আমাদের F × Δ(T)। তার মানে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যদি এই বল ভেক্টরের সঙ্গে সময় যে আছে আমাদের স্কেলার একটা কোয়ান্টিটি, সময় যে আছে এই সময়ের পরিবর্তনটা যদি খুবই ছোট হয় সেক্ষেত্রে ওই বলের মান এবং সময়ের গুণফলের যে মানটা হয় সেটা হচ্ছে আমাদের বলের ঘাত, ঠিক আছে, এটা হচ্ছে বলের ঘাত। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলারের গুণ হচ্ছে, সেটা কোন ক্ষেত্রে বলের ঘাতের ক্ষেত্রে, যার ফলে সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের কত নম্বর, এটা খ নম্বরটা বলের ঘাত। কিন্তু ঘাত বল হবে না, কেন ঘাত বল হবে না দেখো তোমাদের একটু বলি। ঘাত বল এখানে এইভাবে লিখি আমরা, যে আমাদের যে ভেক্টর বা বাংলায় যদি আমি লিখতাম এটাকে এভাবে লিখতাম যে এটা হচ্ছে আমাদের বলের ঘাত ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে এফটা, এটা হচ্ছে আমাদের ঘাত বল, এটা হচ্ছে ঘাত বল ইন্টু এখানে কি বলতো আমাদের সময়। তাহলে এখান থেকে তুমি স্পষ্ট কি বুঝতে পারতেছো না, যদি আমরা ঘাত বল বের করতে চাই, ঘাত বল ইজ ইকুয়াল টু হবে আমাদের বলের ঘাত ডিভাইডেড বাই কি বলতো আমাদের সময়। তার মানে আমি বুঝতে পারতেছি ঘাত বলের ক্ষেত্রে সময় দ্বারা ভাগ করতেছি, আর বলের ঘাতের ক্ষেত্রে আমি সময় দ্বারা কি করতেছি বলতো, ঘাত বলকে সময় দ্বারা কি করতেছি গুণ করতেছি। আর ঘাত বল একটা ভেক্টর কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি দ্বারা গুণ করতেছি, যার ফলে ফলাফল আমি পাচ্ছি কি বলতো একটা ভেক্টর রাশি পাচ্ছি, ঠিক আছে। আমরা এভাবে লিখতে পারতাম এই ঘাত বলটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারতাম, এভাবে যে আমাদের ঘাত বল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন Δp ডিভাইড বাই হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন বা শুধুমাত্র সময়, দ্যাট ইজ Δt, ঠিক আছে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের ঘাত বল যেটা আছে সেটা আমাদের হচ্ছে না, হবে কোনটা তাহলে আমাদের বলতো বলের ঘাত, কারণ বলের ঘাত মানেটাই হচ্ছে আমাদের ঘাত বল ইন্টু কি বলতো সময়ের পরিবর্তন, ব্যাস। এই বিষয়টা যাতে আমাদের মাথায় থাকে, ঠিক আছে, যে
বলের ঘাত এবং ঘাত বল উভয় ভেক্টর কোয়ান্টিটি, বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, বলের ঘাত পাওয়ার জন্য বলের ঘাত মানে ঘাত বলকে গুণ করতে হয় কি দ্বারা, সময় দ্বারা, এখানে গুণ করা হচ্ছে। আর ঘাত বলের ক্ষেত্রে সময়টাকে কী লাগতেছে, আমাদের ভাগ করা লাগতেছে। এই বিষয়টা যাতে আমরা একটু মাথায় রাখতে পারি, ঠিক আছে? বিষয়টা একটু মাথায় রাখিও, যার ফলে না তা না হলে এটা কিন্তু খুব কেস সেন্সিটিভ এমসিকিউ, ঠিক আছে? ভুল করে ফেলা দিব আবার যে দুটো তো একই জিনিস, বাট একই জিনিস নয়, একটু পার্থক্য আছে কথার মাঝে। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে 36, কত নম্বর বলো তো, খ নম্বরটা। এরপর চলে আসি আমরা 37 নম্বর এক্সাম্পলে। বলতেছে নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়। তোমাদের বলছিলাম যে ভেক্টর ক্যালকুলাসে আমাদের ভেক্টর অপারেশন ছিল, ক্যালকুলাসের অপারেশন, ভেক্টর ক্যালকুলাসের অপারেশন ছিল তিনটা, একটা গ্রেডিয়েন্ট, একটা ডাইভারজেন্স, আর একটা ছিল কাল। আমি একটু লিখে রাখি যে আমি এইভাবে বলি আর কি, ভেক্টর ক্যালকুলাসের যে আমাদের অপারেশন ছিল, ঠিক আছে, অপারেশন যে ছিল, এই অপারেশন ছিল তিনটা। একটা ছিল আমাদের হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, এটা ছিল আমাদের প্রথমটা ছিল গ্রেডিয়েন্ট, তারপরটা ছিল আমাদের ডাইভারজেন্স, আর তারপরটা ছিল আমাদের কাল, এভাবে আমি বলি। তো গ্রেডিয়েন্টে কি ব্যাপারটা ছিল, গ্রেডিয়েন্টের ব্যাপারটা এরকমটা ছিল, নাবলা অপারেটরের সঙ্গে একটা স্কেলার ফিল্ডের গুণন। কেমন গুণন? এমনি গুণন, না ডট না ক্রস। এবং এখানে ফলাফল স্বরূপ যেটা পাইছিলাম, খেয়াল করে দেখো, এখানে আমরা আউটপুট যেটা পাইছিলাম, এভাবে লিখি আমরা যে আউটপুট বা ফলাফলটা যেটা পাইছিলাম, আউটপুট পাইছিলাম হচ্ছে একটা ভেক্টর ফিল্ড, একটা কি পাইছিলাম, ভেক্টর পাইছিলাম। কারণ আমাদের ইনপুট যেটা ছিল, এই ইনপুটটা ছিল আমাদের একটা স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ডকে ভেক্টরে কনভার্ট করে কি বলতো, আমাদের গ্রেডিয়েন্ট, মাথায় রাখতে হবে। ডাইভারজেন্সের ক্ষেত্রে ব্যাপারটা এরকমটা ছিল যে ন্যাবলা অপারেটরের সঙ্গে আমাদের ওই ভেক্টর ফিল্ডের কি গুণফল, ডট গুণফল। এবং এখানে ফলাফল স্বরূপ যেটা পাইছিলাম, আমরা এখানে আউটপুট যেটা পাইছিলাম, খেয়াল করে দেখো, আউটপুট যেটা পাইছিলাম সেই আউটপুটটা ছিল আমাদের স্কেলার। কি ছিল আমাদের স্কেলার? কারণ কি, কেন স্কেলার? যে দুইটা ভেক্টরের ডট গুণফল একটা কি রাশি হয়, স্কেলার রাশি হয়। যার ফলে আসলে আমাদের ডাইভারজেন্সটা যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের একটা স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে কনভার্ট করে ফেলে। কথা ক্লিয়ার? আর এক্ষেত্রে ডাইভারজেন্স আমাদের তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে আমাদের পজিটিভ, তো আমরা এখানে ফলাফল পাওয়া যাবে, ফলাফলটা বুঝতে পারতেছো, একটা মান হবে শুধুমাত্র স্কেলার, আর স্কেলারের ক্ষেত্রে মানটা হতে পারে পজিটিভ, এটা হতে পারে আমাদের নেগেটিভ, আরটা হতে পারে আমাদের জিরো। যখন জিরো হয়ে যাবে ডাইভারজেন্স, তখন তাকে আমরা বলছিলাম সলিনয়েডাল, ঠিক আছে? তারপর যখন পজিটিভ হবে তখন বুঝতে হবে পুরো ক্ষেত্রটার আয়তনটা, পুরো ক্ষেত্রের আয়তনটা কমতেছে। যদি আমাদের নেগেটিভ হয়, নেগেটিভ হলে আয়তন কমবে, মাথায় রাখবে এভাবে, আয়তন কমবে। আর পজিটিভ হলে আমাদের এই ক্ষেত্রে আয়তনটা, ওই পুরো ক্ষেত্রের আয়তনটা কি হবে, আমাদের বাড়বে। আর তোমরা জানো আয়তনের সঙ্গে ঘনত্বের সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। তার মানে আয়তন যদি বাড়ে, এই ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে আয়তন যদি আমাদের বাড়ে, সেক্ষেত্রে এখানে আয়তন বাড়বে ও এখানে ঘনত্ব কমবে। আর এখানে আয়তন কমবে ও ঘনত্বটা কি হবে, ঘনত্বটা আমাদের বাড়বে, ঠিক আছে? কারণ কি, আমরা তো জানি ভাই রো সমান হচ্ছে আমাদের m/v। আরে ভাই ঘনত্বের সঙ্গে আয়তনের সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। এজন্য বলছি পজিটিভ ডাইভারজেন্স মানে আয়তন বাড়বে, আয়তন বাড়লে ঘনত্বটা কি হয়ে যাবে, কমে যাবে। আর এই ভেক্টর ক্যালকুলাস নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো, যাতে এমসিকিউ সলভের জন্য তোমরা বিষয়টা মাথায় রাখো একটু। আর যে কাল ব্যাপারটা ছিল, সে কালটা কি ছিল, কালটা ছিল আমাদের এরকমটা, নাবলা অপারেটরের সঙ্গে একটা ভেক্টর ফিল্ডের কি গুণফল, ক্রস গুণফল। আর ক্রস গুণ করে তুমি একটা অবশ্যই এখানে কি পাবা, একটা ভেক্টর রাশি পাবা। সে ভেক্টর রাশিটা হতে পারে শূন্য ভেক্টর, মানে নাল ভেক্টর, আদারওয়াইজ নাল ভেক্টর ছাড়া যদি হয়, সেক্ষেত্রে এটা হবে আমাদের অশূন্য ভেক্টর, ঠিক আছে, অশূন্য। আর মাথায় রাখবা যদি শূন্য হয়, তাহলে আমরা বলছিলাম এক্ষেত্রে কাল আমাদের কাল শূন্য হলে পুরো সিস্টেমটা ঘুরবে না বলতে অগুণনশীল, ঠিক আছে, অগুণনশীল প্লাস এর একটা নাম আছে অগুণনশীল প্লাস সংরক্ষণশীল। হ্যাঁ, এটা অগুণনশীল প্লাস সংরক্ষণশীল। আর এই ক্ষেত্রে কী হবে, যদি অশূন্য হয় সেক্ষেত্রে পুরো সিস্টেমটা আমাদের ঘুরবে, মানে ঘূর্ণনশীল, ঠিক আছে, প্লাস এটা কি হবে, অসংরক্ষণশীল। এবার ঘুরতেছে যেহেতু, এই জন্য কী হবে, এটা অসংরক্ষণশীল। এই বিষয়গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। তোমরা এগুলো জানো, জাস্ট এমসিকিউ সলভের জন্য এইসব কথা বলতেছি, এতগুলো কথা বললাম যেহেতু টপিক্সে চলে আসছে। এখানে কি বলতেছে দেখো তো, এখানে বলতেছিল নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়। ভাই স্কেলার ক্ষেত্র এইটা, স্কেলার ক্ষেত্র থেকে ফলাফল ভেক্টর ক্ষেত্র কোনটাতে বলো তো ভাই, গ্রেডিয়েন্ট। তারপরে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ 37 ক নাম্বারটা। এরপর চলে আসি আমরা 38 নম্বর এক্সাম্পলে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, হ্যাঁ বুঝতে পারছো কিনা সেটা বলো। হ্যাঁ, এগুলো খুবই ইন্টারেস্টিং জিনিস। আমি তোমাদের শর্ট টাইমে ভেক্টরগুলো জাস্ট এমসিকিউগুলো তোমাদের সলভ করে দিচ্ছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। আর এগুলো তোমাদের যে কনসেপ্ট জানা আছে, ঠিক আছে, জাস্ট রিভিউ একটা করতেছি। ওকে, এরপর 38 বলতেছে, খেয়াল করে দেখো, এখানে 38 বলতেছে
এখানে বলতেছে কি আই প্লাস জে, তাই না? হ্যাঁ, আই প্লাস না, আই ক্রস জে, তারপর এখানে কি আছে, এখানে মাঝখানেও আবার ক্রস, এখানে বলা আছে আবার আই ক্রস হচ্ছে আমাদের কে। এটা কি হবে, এটা আমাকে বের করতে হবে। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তো তোমাকে আমি বলছিলাম যে, তোমাকে আবারও বলি যে ক্রস গুণনের ব্যাপার স্যাপার যখন তুমি করবা তখন তোমাকে এই ফিগারটা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, এখানে একটা সার্কেল দেওয়ার পর এখানে দিবা তুমি আই ক্যাফকে, আর এখানে দিবা হচ্ছে তোমার জে ক্যাফকে, আর এখানে দিবা তুমি কাকে বলো তো, কে ক্যাফকে। দেখো ঘড়ি কাটা বিপরীত দিয়ে ঘোরাচ্ছি কিন্তু, হ্যাঁ, পুরো সিস্টেমটা শর্টকাটে আমরা এভাবে মাথায় রাখবো। এবং এখানে আমাদের কনসেপ্টটা এরকমটা ছিল যে অ্যারোসাইন যেদিকে সেদিকে যাব, যে কোনো দুটার গুণফল বাদবাকিটার অ্যান্সার, মানে যে কোনো দুটার গুণফল অ্যারোসাইন যেদিকে যাব সেদিকে গেলে যে কোনো দুটার গুণফল কোর্স গুণফল বাদবাকিটার অ্যান্সার, আর অ্যারোসাইন যেদিকে তার বিপরীত দিকে গেলে যে কোনো দুটার গুণফল বাদবাকিটার অ্যান্সার, বাট তার সামনে কী থাকবে, একটা নেগেটিভ সাইন থাকবে, এই কথা। তাহলে এখানে বলো তুমি যে এখানে আমাদের আই ক্রস জে মানে কি, আই ক্রস জে, অ্যারোসাইন যেদিকে সেদিকে যাচ্ছি, তাহলে আই এবং জে এর ক্রস গুণফল হবে বাদবাকিটার অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের কে। এখানে দিবা হচ্ছে তোমার কে ক্যাফকে, মাঝখানে ক্রস আছে সেই ক্রস দিলাম, ঠিক আছে। এবার কি আছে, আই ক্রস কে, এই যে আই ক্রস কে উল্টা পাশে যাচ্ছি, যার ফলে এটা হবে আমাদের মাইনাস কি বলতো জে, এখানে হচ্ছে আমাদের মাইনাস কি বলতো আমাদের জে। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে মাইনাসকে বাইরে বের করে নিলে থাকতেছে আমাদের এখানে কে ক্রস, ক্যালকুলেট দেখো কে ক্রস জে, এটা থাকে কি না, হ্যাঁ, তাহলে মাইনাস থাকলো। এবার বলো কে ক্রস জে মানে কি, এই খেয়াল করে দেখো কে ক্রস জে উল্টা পাশে যাচ্ছে, আর যেদিকে তার বিপরীত দিকে যাচ্ছে, কে ক্রস জে অ্যান্সার ফলাফল কি আসবে, মাইনাস আই, এখানে আমাদের মাইনাস এই যে আই ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের আসে মাইনাস মাইনাসে প্লাস, শুধুমাত্র কি ক্যাপ থাকে বলতো, আই ক্যাপ। যার ফলে সঠিক অ্যান্সার যেটা হবে আমাদের এখানে, দেখি তো আমাদের অ্যান্সার দেওয়া আছে কি। এখানে অপশনে দেখো এত সমান কত, এত সমান হচ্ছে আমাদের ক নাম্বারটা দেওয়া আছে, কি ক্যাপ বলতো, আমাদের পজিটিভ আই ক্যাপ। আশা করি তোমরা বুঝতে পারছো, কি বুঝো নাই, বুঝতে পারছো তো? হ্যাঁ, খুবই সুন্দর জিনিস, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, আশা করি তোমরা বুঝতে পারছো, মিশা দিলাম এটা। আচ্ছা, এরপরে আমাদের এমসিকিউটা দেখো তো কী বলে। আমাদের এরপরে এমসিকিউটা বলতেছে 39 নম্বর এমসিকিউ, বলতেছে এত এবং এত ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ কত। তাহলে আমাদের এখানে ভেক্টর দেওয়া আছে কি, একটা দেওয়া আছে আমাদের জে ক্যাপ ও কতর মধ্যবর্তী কোণ আই প্লাস জে, এত এর মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, মনে করলাম এই পুরো ভেক্টরটা হচ্ছে একটা এ ভেক্টর, এই পুরো ভেক্টরটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ বের করতে হয় কোন গুণন দিয়ে, ডট গুণন দিয়ে, তাই তো, ডট গুণনের থেকে কস থিটা দিয়ে, মানে থিটা দিয়ে। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো আমাদের কি আসতেছে, কস থিটা সমান লেখা যাবে, কি লেখা যাবে, এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তাহলে এখান থেকে কস থিটা মানে বের করবো থিটাটা, আমি কস থিটা লিখতেছি, তারপরে কস ইনভার্স করে দিব আর কি, ব্যাপারটা এরকমটা। এ ডট বি বলতে এইটা ডট এইটা, তার মানে জে ক্যাপ ডট কি আসতেছে আই প্লাস জে ক্যাপ, আর নিচে হচ্ছে আমাদের জে ক্যাপের মান, জে ক্যাপের মান হচ্ছে আমাদের 1, একবার কাজ করলাম। আচ্ছা, এখানে জে ক্যাপে দেই জে ক্যাপের মডুলাস, আর এখানে কার মডুলাস, আই প্লাস জের মডুলাস। তাহলে এখান থেকে আমাদের আসে কস থিটা ইজ ইকুয়াল টু থাকতেছে জের সঙ্গে জের সঙ্গের সঙ্গে জের সহগ গুণ করলে এখানে থাকতেছে 1 × 1, তার মানে 1, আর নিচে থাকতেছে এখানে 1, তারপর থাকতেছে ইনটু এখানে কি থাকে দেখো তো, আন্ডার রুট অফ আই এর সহগ মানে 1, জের সহগ মানে হচ্ছে 1, একের উপরে স্কোয়ার মানে 1, জের একের উপরে স্কোয়ার মানে 1। তাহলে এখান থেকে থাকে আমাদের কস থিটা ইজ ইকুয়াল টু হবে 1 ডিভাইড বাই কি বলো তো, √2। আচ্ছা বলো তো ভাই, কস কত ডিগ্রি মানে 1/√2, অবশ্যই 45। তাহলে স্পষ্ট বুঝতে পারতেছি থিটা সমান আসবে আমাদের এখানে যেটা, সেটা হচ্ছে আমাদের 45। তাহলে এখানে ওই ভেক্টর দ্বারা মধ্যবর্তী যে কোণটা, সে কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কত নম্বর, খ নম্বরটা। তো এবার চলে আসি আমরা 40 নম্বর এক্সাম্পলে। 40 নম্বর এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এটা বলতেছে যে আমাদের আর ভেক্টরের মান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের মান, অর্থাৎ সমান, এবং এই মানটা হচ্ছে আমাদের 0। খেয়াল করে দেখো এটা তার কি বোঝাচ্ছে, ব্যাপারটা এরকমটা বোঝাচ্ছে, আরটা হচ্ছে আমাদের লব্ধি, কাদের কাদের লব্ধি, এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি যদি আমাদের 0 হয়, সেক্ষেত্রে আমাদের কোনটা সঠিক এটা আমাকে জানতে হবে। আচ্ছা বলো তো তোমরা, এখানে দুইটা ভেক্টরের মান, এটা এখানে দুইটা ভেক্টরের লব্ধি 0 হওয়ার অর্থটা হচ্ছে এরকমটা, যে প্রথম ভেক্টর কাজ করতেছে আমাদের এই দিকে, দ্বিতীয় ভেক্টর কাজ করবে তার ঠিক বিপরীত দিকে। প্রথম ভেক্টরটাকে যদি আমি এ বলি এবং এর মান যদি 10 নিউটন বলি, এবং দ্বিতীয় ভেক্টরটাকে যদি বি বলি, বি এর মানও যদি 10 নিউটন বলি, এবং তারা পরস্পর বিপরীত দিয়ে কাজ করতেছে, যার ফলে এদের মধ্যবর্তী কোণ হবে আমাদের আলফা সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আচ্ছা বলো তো, দুটো ভেক্টর পরস্পর 180 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত হয়? লব্ধির মান হয় আমাদের আর ভেক্টরের মান, আর ইজ ইকুয়াল টু বা লব্ধি ইজ ইকুয়াল টু হবে আমাদের প্রথম ভেক্টর মাইনাস দ্বিতীয় ভেক্টর, মানে বড় ভেক্টর থেকে দ্বিতীয় ছোট ভেক্টরকে বিয়োগ করতে হবে, বড় ভেক্টর মান থেকে দ্বিতীয় ছোট ভেক্টর মানটা বিয়োগ করতে হবে। কেমনে পাইলাম এটা মনে আছে হয়তো বা, আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লব্ধি যদি বলি ভেক্টর আকারে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে এখানে আর ভেক্টরের মান ইজ ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ সামুদ্রিক সূত্র মনে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস ইন্টু থিটা, থিটা জায়গায় কত আসবে আলফা, কত আসতেছে 180, এই যে 180, কস 180 মান কত -1,
তখন থাকে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তাহলে এই পুরোটা যে কথা এ মাইনাস বি তার উপরে স্কোয়ার একই কথা, তার মানে স্কোয়ার রুট ক্যান্সেল আউট, এখান থেকে আমাদের আসে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ডিফারেন্স বি। ডিফারেন্স দ্বারা বোঝাইছিল যার মানটা বড় সে থাকবে প্রথমে, যার মানটা ছোট সে থাকবে আমাদের পরে। যার ফলে আমরা এখানে এ মাইনাস বি লিখছি, যেহেতু দুটো মানে সমান, যার ফলে এখানে আর সমান পাবো কত বলতো 0। তাহলে স্পষ্ট বুঝতে পারতেছি যে লব্ধির মান কেবলমাত্র 0 হতে পারে তখনই দুটো ভেক্টরের, যখন কিনা তাদের মান এবং দিক পরস্পর কেমন হবে, বিপরীত দিক হবে, এবং তার সঙ্গে তারা অবশ্যই সমজাতীয় হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এখানে 40 নম্বরের যে আনসারটা হচ্ছে সে আনসারটা কি হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। দেখো এখানে অপশনে ঘ নাম্বারটা বলতেছে মূল ভেক্টর দুটি সমান এবং কেমন হবে, বিপরীতমুখী হবে। এই বিষয়টা হচ্ছে আমাদের কথা। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার কিনা? হ্যাঁ, এরপর আমরা 41 নম্বর এক্সাম্পলে চলে আসি। এটা মিশাই দিলাম। 41 নম্বর এক্সাম্পল হয়তো বা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। 41 নম্বর এক্সাম্পলে বলতেছে যে এত ভেক্টরের উপর কোনটি লম্ব। তাহলে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর সমান বলা আছে কি বলা আছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ। এত ভেক্টরের উপর লম্ব নিচের কোনটি? তো অপশন কয়ে মনে হয় দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, 3i মাইনাস হচ্ছে আমাদের 6j, হ্যাঁ 3i মাইনাস 6j, এটা কিনা? হ্যাঁ, খ নম্বরে দেওয়া আছে কত বলো তো 3i ক্যাপ, আর গ নম্বরে দেওয়া ছিল কত, এটা 8k ক্যাপ, আর ঘ নম্বরে দেওয়া আছে আমাদের 6j ক্যাপ। কোনটা আমাদের লম্ব একটু খেয়াল করে দেখো, এত ভেক্টরের সঙ্গে লম্ব কোনটি এটা আমাকে বের করতে হবে। তো নর্মাল কথা, দুটো ভেক্টরের পরস্পর লম্ব হলে এদের মধ্যবর্তী যে কোণ হবে সে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে তোমরা জানো ডট গুণফল ওই দুই ভেক্টর ডট গুণফল কেমন হবে, 0। তাহলে একটা কাজ করি, এখানে চেক করে দেখব এই ভেক্টরের সঙ্গে এর ডট গুণফলটা 0 হয় কিনা। দেখো তো ডট গুণফল করে 0 আসে কিনা। 3 তিরিকে আইসকের সঙ্গে আইসক করে দেখো, প্রথমটা 3 তিরিকে কত আসে 9, 3 তিরিকে 9, 3 6 6 36, যে সবের সঙ্গে -36, তার মানে এটা আমাদের নট ইজ ইকুয়াল টু 0। ক নাম্বারটা ভুল। খ নাম্বারটা যদি চলে আসি, এখানে জাস্ট গুণ করে দাও, আইসকের সঙ্গে আইসক, তার মানে 3 তিরিকে 9, নট ইজ ইকুয়াল টু 0, এটাও ভুল। গ নাম্বারটা এখানে কি আসতেছে দেখো, আইসকের সঙ্গে আইসক নাই, যে সকের সঙ্গে যে সকও নাই, তার মানে বুঝতে পারতেছি এখানে আছে 8k ক্যাপ, এখানে আমাদের কে নাই, কে যুক্ত কোনো শক নেই, যার ফলে এর সঙ্গে এর কোনোটাই গুণ যাচ্ছে না। আইসক 0, 0-এর সঙ্গে 3 গুণ করলে 0, যে শক 0 গুণ করলে 0, কে শক এখানে আছে বাট এখানে নাই, এখানে শক আছে এখানে নাই মানে 0, তাহলে 8 × 0 ওটা মানে 0, তার মানে এইটা আসতেছে 0। তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ নম্বর টেস্ট করা লাগবে না, কারণ কি এখানে যে আছে 6 6 36, তার ঘ নম্বরটা আসে আমাদের 36, যেটা কিনা নট ইজ ইকুয়াল টু 0, ঘ নম্বরটা ভুল। তাহলে এখানে এই ভেক্টরটার সঙ্গে লম্ব একটা ভেক্টর, সেটা কোনটা বলো তো, এইটা। তাহলে চেক করবা কেমনে, এইভাবে চেক করে নিতে হবে তোমাকে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে, ঠিক আছে। আর কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে সুন্দর করে। এরপর আমরা চলে আসি কত নম্বর চলে আসবো, 42 নম্বর এক্সাম্পলে। এখানে বলতেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কোশ্চেনটা, বলতেছে যে ওজেড বরাবর বলের উপাংশ কতটুকু হবে এটা বের করতে হবে। তো এখানে আমি চিত্রটা একটু অঙ্কন করে নেই, যেহেতু আমার কাছে স্মার্ট বোর্ড এখানে থাকতেছে না। তো খেয়াল করে দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছিল এইটা হচ্ছে আমাদের 20 নিউটন, আর এখানে যে কোণটা, এই কোণটা দেওয়া আছে আমাদের 31 ডিগ্রি, এতটুকু বলা আছে। ওজেড বরাবর উপাংশ, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের জেড, তারপরে এটাকে তারা বলতেছে তারা ওয়াই। ওকে, ভালো কথা। আমি আসলে উপাংশ নিয়ে এত বেশি কথা বলছিলাম, ঠিক আছে, অন্যান্য ভিডিওগুলোতে। আমি আবার একটু বলে রাখি, একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে সাপোজ এই রেখাটা, ভেক্টর কথা নাই বা বললাম, এই রেখাটা এই রেখার সঙ্গে, অক্ষ বলতেছি না কিন্তু রেখা বলতেছি, কথা বললাম ভালো করে কান দিয়ে মাথায় শোনো, মানে কান দিয়ে শোনো আর কি মাথায়, ঠিক আছে। তাহলে এই যে রেখাটা আছে, এই রেখাটাকে যদি আমি এ রেখা বলতাম, এ রেখা ভেক্টর বলতেছি, এই রেখাটা যদি এই রেখার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই রেখাটাকে, এই এ ভেক্টরটাকে দুটো অংশে ভাগ করা যাবে। যার সঙ্গে কোণ উৎপন্ন করবে সেই দিক বরাবর হবে আমাদের এ কস থিটা, আর এ কস থিটার ঠিক লম্ব বরাবর, এ কস থিটার ঠিক লম্ব বরাবর, এই যে ঠিক লম্ব বরাবর একটা উপাংশ থাকবে, যেটা হচ্ছে আমাদের এ সাইন থিটা। এবং মাথায় রাখতে হবে যে আমি যাকে ভাগ করতেছি সে যেন এই দুই ভাগ করা অংশের, বা যাদেরকে উপাংশে ভাগ করতেছি তাদের উপাংশের, মানে এই দুই উপাংশের ঠিক কোথা থাকে, মাঝামাঝি থাকে। এবং এই কস এবং সাইনের মধ্যবর্তী কোণ যাতে, উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ যাতে কত হয়, 90 ডিগ্রি হয়, ব্যাস। এখন তোমরা আমাকে বলো এই ক্ষেত্রে কি হবে, আমি এই এক্সাম্পলটা খুব দিই। এখানে বলো তো, এবার যদি এইটা এ ভেক্টর হয়, এর সঙ্গে কোণ উৎপন্ন করছে থিটা, তাহলে এবার কি হবে, এই দিক বরাবর হবে ভাই, এই দিক বরাবর হবে কস থিটা, আরটা থাকবে এই দিক বরাবর, এটা হবে আমাদের এ সাইন থিটা। কন্ডিশন ফিল আপ করছে কিনা দেখো এইখানে দেখো, কস এবং সাইন মধ্যবর্তী কোণ 90, হ্যাঁ ঠিক আছে। এবং এই কস এবং সাইনের মাঝামাঝি আছে কোনটা, যাকে ভাগ করতেছি সে, ঠিক আছে। তাই এই যে উপাংশে ভাগ করা হয়ে গেছে। ঠিক একই কাজটা তুমি এখানে করবা। দেখো তো একটু খেয়াল করে, এখানে 20 নিউটন কার সঙ্গে কোণ তৈরি করছে,
এই রেখার সঙ্গে, অক্ষ বলতেছি না, এই রেখার সঙ্গে, তাহলে এই রেখা বরাবর হবে আমাদের এর একটা উপাংশ, যেটা হবে আমাদের কত হবে 20 ইন্টু cos অফ 31। আর এই দিক বরাবর যেহেতু কোনো উৎপন্ন করে নেই, দেখো এর সঙ্গে লম্ব হচ্ছে আমাদের এইটার সঙ্গে লম্ব হচ্ছে আমাদের এই রেখাটা, তাহলে এই দিক বরাবর হবে আমাদের কত হবে 20 ইন্টু সাইন ইন্টু 31। শেষ। এখন 20 ইন্টু সাইন ইন্টু 31 এটাই হচ্ছে আমাদের কোন বরাবর বলতো, ওজেড বরাবর। এবং এই মানটা তোমার ক্যালকুলেটর চাপলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 10.30 নিউটন। তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে আমাদের এখানে, সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের কত নম্বর, ক নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, উপাংশে ভাগ করা খুবই সহজ জিনিস, এইগুলো আসলে একদম সহজ এমসিকিউগুলো চলে আসতেছে। আসলে বোর্ড পরীক্ষাতে সহজ এমসিকিউ আসে, হয়তো বা তোমাদের একটু কঠিন আসবে বা ক্রিটিক্যাল আসবে, সেটা ভার্সিটি পরীক্ষায়। আহামরি ভার্সিটি পরীক্ষাও বেশি ক্রিটিক্যাল আসে না, সবই সহজ তোমার যদি কনসেপ্টগুলো পরিপূর্ণ জানা থাকে। এই ওকে, এরপর 43 নম্বরে চলে আসি। বলতেছে একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? যখন দূরত্ব নির্দিষ্ট হবে, নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলতেছি আমরা সরণ। নির্দিষ্ট দিক বলতেছি আমরা সরণ। এখানে আমাদের অবস্থান ভেক্টর হচ্ছে না, একক ভেক্টর হচ্ছে না, এটা হবে আমাদের নাল ভেক্টর তো হবেই না, নর্মাল কথা বোঝাচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এটা হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে, এখানে তাবিজ কবজ বেশি করার দরকার নেই, কথা বলতে পারতেছি না, আটকে যাচ্ছে। বুঝতে পারছো আশা করি। 44 নম্বরে চলে আসি। 44 নম্বর বলতেছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলতেছে এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার সত্যটাই হচ্ছে তাদের ওই ভেক্টর দ্বয়ের ডট গুণফলটা কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। ওই কাজটাই করবা। এ ভেক্টর ডাইরেক্ট লিখতেছি, তাহলে সত্য মতে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হবে কেমন, 0। কারণটা কি, কেননা এ ভেক্টর লম্ব হচ্ছে বি ভেক্টর। বলবা যেহেতু এ ভেক্টর এবং ভেক্টর লম্ব সেহেতু বা সুতরাং সেহেতু এ ডট বি সমান হবে আমাদের 0। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে কি, থাকতেছে এখানে টোয়াইস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টরটা। এর সঙ্গে ডট গুণফল করতে হবে কার বলো তো, এম আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ ইজ ইকুয়াল টু সত্যমতে কত, 0। তাহলে এখান থেকে আই সহগের সঙ্গে আই সহগ, তার মানে টোয়াইস এম মাইনাস 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি এখান থেকে আসতেছে আমাদের এম ইজ ইকুয়াল টু কত আসে 6/2, তার মানে 3। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের এই প্রশ্নের ঘ নম্বরটা। দেখো ঘ নম্বর অপশনে 3 দেওয়া আছে আমাদের। আশা করি বুঝতে পারছো। এরপরে আসি আমরা পরের এক্সাম্পলে। তোমরা ওখানে হয়তো বা অপশন দেখতে পাচ্ছ বা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। কোশ্চেনে বলতেছে কত নম্বর, এটা 45 নম্বর এক্সাম্পল। বলতেছে যদি এখানে বলতেছে একটা স্কেলার ফাংশন, স্কেলার ফিল্ড ফাংশনটা বলে এটাকে ফিল্ড বলি। ফিল্ড, স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ডের কিন্তু সুন্দর সুন্দর সংজ্ঞা আছে, আমি তোমাদের বোঝাই দিব ইন্ডিভিজুয়াল লেকচারগুলোতে। দেখো এখানে বলা আছে ফাই অফ এক্স ওয়াই জেড, তার মানে ফাই হচ্ছে আমার একটা ফিল্ড, যে ফিল্ড কার চলক, যে ফিল্ডের মাঝে আছে আমাদের চলক এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তার মানে ব্যাপারটা আরও সুন্দরভাবে বলি, ফাইটা হচ্ছে একটা ফাংশন, ফাইটা হচ্ছে একটা কি ফাংশন, কার ফাংশন, এক্স যুক্ত চলক, ওয়াই যুক্ত চলক এবং জেড যুক্ত চলকের একটা ফাংশন। আচ্ছা, এরপর বলতেছে যদি এত একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয় তবে তাকে কি বলে? খেয়াল করে দেখো কি কথাটা বলতেছে। এই যে আমাদের ফাইটা, এই ফাইটা হচ্ছে একটা ব্যবকলনীয় একটা স্কেলার ফিল্ড। ব্যবকলনীয় দ্বারা বোঝাচ্ছে আমরা ব্যবকলন করে এটাকে পাইছি। ব্যবকলন করা বলতে বোঝাচ্ছে ডিফারেন্সিয়েশন করে আমি এটাকে পাইছি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন করে এটাকে পাওয়া মানে কি, এটা পাওয়া মানে কি, ব্যাপারটা কি এরকমটা নয়। আমরা কি করছিলাম মনে আছে তোমাদের, ডাইভারজেন্সে আমরা করছিলাম কি, যে ডেলের সঙ্গে বা ন্যাবলাভটের সঙ্গে ডট গুণফল করছিলাম আমরা 5 ভেক্টরের করার পর এখানে ফলাফল পাইছিলাম একটা কি বলতো, স্কেলার। সেই ফলাফলটাই হচ্ছে আমাদের এখানকার, এই ফলাফলটাই হচ্ছে আমাদের এখানকার ফাই এবং স্কেলার ফিল্ড। এই ফাইটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেডের একটা, মানে এক্স ওয়াই জেড যুক্ত একটা, তোমার এক্স ওয়াই জেড চলকযুক্ত একটা কী বলতো ফাংশন। তাহলে আমি কি স্পষ্ট বুঝতে পারতেছি না যে আমরা এই যে ফাইটা যে পাচ্ছি, এই ফাইটা আমাদের, এই ফাইটা আমি পাচ্ছি যেহেতু এটা পাচ্ছি কোথা থেকে, পাচ্ছি হচ্ছে আমাদের কোথা থেকে, এটা তোমার কোন থেকে, ডাইভারজেন্স থেকে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এর সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। যদি ফাই একটি ব্যবকলনীয়, দেখো এই ফাই যদি একটা ব্যবকলনীয়, তার মানে ব্যবকলন করে এইটাকে আমি, এই পুরোটাকে ব্যবকলন করে আমি এটা পাইছি, ব্যবকলনীয় একটা স্কেলার ক্ষেত্র হয় তবে তাকে কি বলে? তাহলে এই পুরো সিস্টেমটাকে কি বলতে হবে? অবশ্যই ডাইভারজেন্স। কি বলতে হবে? ডাইভারজেন্স। সঠিক অ্যান্সারটা কোনটা? ডাইভারজেন্স। কাজ শেষ। ওকে, এরপর চলে আসি আমরা, বুঝতে ভুল করা যাবে না কিন্তু। অনেকে আবার গ্রেডিয়েন্ট বলবে, কেন হয় গ্রেডিয়েন্ট বলবা? তুমি বুঝে নিবা আগে যে আসলে কী বলতেছে এটা। ওকে, এরপর এক্সাম্পলে চলে আসি। এরপর এক্সাম্পলটা হচ্ছে আমাদের 46, বলতেছে নিচের কোনটি স্কেলার রাশি? তো তোমরা জানতেছো, এগুলো বারবারই বলছিলাম
যে ভেক্টর রাশি স্কেলার রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা আমাদের ডাইভারজেন্স। কোনটা স্কেলার রাশি ডাইভারজেন্স, কারণ ডাইভারজেন্স একটা ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে কনভার্ট করে। তার মানে এখানে স্কেলার রাশিটাই হচ্ছে ফলাফলটা দেখতে হবে। ফলাফলটা কি, ফলাফল যা হবে তাই হচ্ছে আমাদের ওইটা, মানে ফলাফল যদি আমাদের ভেক্টর আসে তাহলে ভেক্টর, স্কেলার আসলে স্কেলার। ঠিক আছে, তাহলে বলো তো স্কেলার ফলাফল আসে কোথায়, ডাইভারজেন্সে। তাহলে কোনটি স্কেলার বলো তো, ডাইভারজেন্স। কাজ শেষ, কথা বলতে পারছি? হ্যাঁ, তাহলে 46 অ্যান্সার হচ্ছে ডাইভারজেন্স, আগেরটাতেও ডাইভারজেন্স। এবার হচ্ছে 47 47 নম্বরটা বলতেছে কোনটি স্কেলার রাশি। ব্যাপার কি, বারবার একই কথা বলতেছে নাকি, বারবার তো একই কথা বলতেছে। স্কেলার রাশি হচ্ছে আমাদের, স্কেলার রাশি বুঝতে পারতেছো, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টও একটা ভেক্টর রাশি, কারণ একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করে, ফলাফলটা কিন্তু একটা ভেক্টর। তারপর কাল তো হবে না, কারণ কাল নিজে একটা ভেক্টর। ডাইভারজেন্স, ডাইভারজেন্সটা হচ্ছে আমাদের একটা স্কেলার, আর সরণটা হচ্ছে আমাদের ভেক্টর। তাহলে এখানে তিনটা, গ্রেডিয়েন্ট, কাল, সরণ, ভেক্টর, স্কেলার শুধুমাত্র হচ্ছে ডাইভারজেন্স। তাহলে অ্যান্সারটা কত, এটাও ডাইভারজেন্স। ওকে, 47 নম্বর গেল। এবার হচ্ছে 48 নম্বর এক্সাম্পল বলতেছে যে ও কে আয়ত একক ভেক্টর দ্বয় যে তল অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে নিচে কোনটি। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো এর কি বলছে কোশ্চেনটা, যে ও কে, খেয়াল করে দেখো, যে ক্যাফ, যে ও কে যে তলে অবস্থিত সেই তলে লম্ব বরাবর একটা একক ভেক্টর। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, এটা তো নর্মাল কথা বোঝা যায়, নর্মালি এটা বোঝা যায়। যে এবং কে যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করতে হবে আমাকে। দেখো তো একটু খেয়াল করে দেখো তো, এইটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের আই ক্যাফ, আমরা এইভাবে বলি, এটা হচ্ছে আমাদের জে ক্যাফ, এইটা হচ্ছে আমাদের কে ক্যাফ, রাইট। আচ্ছা এবার একটু ভালো করে বোঝা ট্রাই করো, জে ক্যাফ এবং কে ক্যাফ। জে ক্যাপ বলতে এইটা, আর কে ক্যাপ বলতে এইটা। খেয়াল করে দেখো, কে ক্যাপ বলতে আসলে কেটা কিন্তু আমাদের, এটা কিন্তু জেড অক্ষ নয়, জেড অক্ষ হচ্ছে আই এবং জের লম্ব বরাবর হয় উপর দিকে, নতুবা লম্ব বরাবর কোন দিকে, ভিতর দিকে। তার মানে ব্যাপারটা এরকমটা, আমি আসলে কে ক্যাপ দ্বারা বোঝাচ্ছি হয় এই যে এই বোর্ডের লম্ব বরাবর ঠিক ভিতর দিকে, নতুবা কি বলতো লম্ব বরাবর তোমার হয় বাহির দিকে, নতুবা কি বলতো ভিতর দিকে। এভাবে তো অঙ্কন করতে পারতেছি না ভাই, এই জন্য এটাকে মার্কারের সাহায্যে বা বোঝার ক্ষেত্রে এটাকে হারাই দিছি। এভাবে এভাবে ধরে রাখতে পারতেছি না, তারপরে এটাকে হারাই দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো, এই যে যে ভেক্টরটা এইটা এবং কে ভেক্টরটা মনে করলাম এইটা হয় বাহির দিকে না তবে ভিতর দিকে। এই যে তল আছে যে এবং কে মিলে যে তলটা পাচ্ছি, এই তলে লম্ব বরাবর কে আছে, লম্ব বরাবর আছে আমাদের কি ক্যাপ, এই যে আই ক্যাপ। সেটা প্লাস আইও থাকতে পারে মাইনাস আইও থাকতে পারে, কথা কি বুঝো, প্লাস আই মাইনাস আই দুটোই। আরে ভাই নর্মাল কথা, এখানে এই যে এবং কে লম্ব যদি আমি তল কল্পনা করি, যে তলটা হবে আমাদের এইটা, এই তলটা, এই তলটা, এই তলে লম্ব বরাবর কে আছে, এই তলে লম্ব বরাবর হচ্ছে আমাদের এইটা অথবা এই পাশের এইটা। তাহলে এইটা একটা কোন ভেক্টর, এটা কোন ভেক্টরটা ভাই, আই ক্যাপ ভেক্টরটা। তাহলে তুমি আমাকে বলো তো, সেটা প্লাস আই ক্যাপ হতে পারে মাইনাস আই ক্যাপও হতে পারে। তাহলে তুমি আমাকে বলো, এত এবং এত যে তল অবস্থিত সেই তলে লম্ব বরাবর একটা একক ভেক্টর, সেই একক ভেক্টরটা হতে পারে প্লাস মাইনাস কি ক্যাপ বলো তো, আই ক্যাপ। প্লাস মাইনাস কি ক্যাপ, আই ক্যাপ। এখন আই ক্যাপ কেমনে পাওয়া যায় একটু খেয়াল করে দেখো তো, আমি তোমাকে শেখাইছিলাম, এটা হচ্ছে আই ক্যাপ, এটাকে দাও তুমি জে ক্যাপ, এইটাকে তুমি দাও কি ক্যাপ বলো তো, কে ক্যাপ। এখন এখান থেকে তুমি আই ক্যাপকে বের করবা, কেমন আই ক্যাপকে বের করা যায়, আমি বলছিলাম তোমাদের যে ক্রস কে করলে, যে ক্রস কে করলে তুমি পাবা প্লাস আই, যে ক্রস কে করলে তুমি পাবা প্লাস আই। আর যদি তুমি উল্টাটা করো, উল্টাটা বলতে কে ক্রস কি জে, তখন তুমি পাবা মাইনাস কি ক্যাপ বলো তো, আই ক্যাপ। তাহলে আমি এই প্রশ্নের অ্যান্সার হিসাবে, সঠিক অ্যান্সার হিসাবে এটাও বলতে পারবো প্লাস মাইনাস আই ক্যাপ, অথবা এটা যে ক্রস কে অথবা কে ক্রস যে কোনো দুটার মাঝে হয় এইটা বলবো, নতুবা এখানে এটা বলবো, যে কোনো একটা পাইলে আমাদের সঠিক অ্যান্সার ওইটা। তাহলে এখানে দেখি তো সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, এখানে যে ও কে আয়ত একক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে, যেহেতু প্লাস মাইনাস আই ক্যাপ দিয়ে দেওয়া নাই, দেওয়া আছে কোনটা, ক্রস দিয়ে, অর্থাৎ যে ক্রস কে এরকম টাইপ থাকলে সেটা অ্যান্সার হবে। তাহলে যে ক্রস কে প্রথমটাই আছে, বাট কে ক্রস যে কোথাও নাই, যার ফলে ফলাফলে অ্যান্সারটা হবে আমাদের, ফলাফল স্বরূপ অ্যান্সারটা হবে আমাদের কত বলতো, 48-এর ক নাম্বারটা, যে ক্রস কে। বাট কনসেপ্টটা আমি কিভাবে বের করলাম এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে মূল কথা। আশা করি তোমরা বুঝতে পারছো, এরকম টাইপের কোশ্চেন আসলেই এভাবে মাথা ঠান্ডা করে তুমি অ্যান্সার করে দিবা, ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এরপরে আমরা চলে আসি পরের এক্সাম্পলে। আমি একটু মিশাই দিই যাতে পরে তোমাদের স্ক্রিনে ওই পরের কোশ্চেনগুলো উঠে আসে, দেখতে পাচ্ছ হয়তো বা। পরের কোশ্চেনটা কত নম্বর, 49। কি বলতেছে আই ক্যাপ এবং জে ক্যাপ যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব দিকে একটা একক ভেক্টর হচ্ছে কোনটা। ওই একই রকম কোশ্চেন ভাই। এবার আগের মতো তুমি প্রয়োগ করে নিবা, এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, এখানে নর্মালি কে ক্যাপ। তারপরে এবার কি বলতেছে, আই এবং জে, দেখো আই এবং যে তলে অবস্থিত সেই তলে লম্ব পড়বে একটা একক ভেক্টর হবে, বাদ বাকিটা আইজের বাদ বাকি কোনটা, কে। তাহলে অ্যান্সার হবে আমাদের প্লাস মাইনাস কি ক্যাপ বলতো, কে ক্যাপ। প্লাস মাইনাস কে ক্যাপ এখানে দেওয়া আছে কি, দেওয়া নাই।
তাহলে প্লাস মাইনাস কে ক্যাপকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, দুম করে পটাপট করে দিয়ে দিবা। এই যে আই ক্যাপ, এই যে হচ্ছে আমাদের জে ক্যাপ, আর লাস্ট ওয়ান এটা হচ্ছে আমাদের কী ক্যাপ বলো তো, কে ক্যাপ। নিতে হবে কে ক্যাপকে, প্লাস মাইনাস কে ক্যাপকে। তাহলে কেমনে পাওয়া যাবে, আই ক্রস জে করলে পাবো হচ্ছে প্লাস কে। আর যদি উল্টাটা করি, উল্টাটা বলতে জে ক্রস আই করি, সেক্ষেত্রে পাবো মাইনাস কী বলতো, কে ক্যাপকে। তাহলে অ্যান্সার এই দুটার মাঝে প্লাস মাইনাস কে ক্যাপ নাই, তার মানে অ্যান্সার হবে এইটা নতুবা এইটা। দেখতে হবে কোনটা দেওয়া আছে নাকি দুটো দেওয়া আছে। তাহলে এখানে অ্যান্সার দেখি তো আমাদের কী দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে আই, খেয়াল করে দেখো এখানে কী দেওয়া আছে, আই প্লাস জে। হ্যাঁ, আই প্লাস জে, দেখো তো আই প্লাস জে, এখানে কী দেওয়া আছে, প্লাস মাইনাস আই প্লাস জে। প্লাস মাইনাস আই মানে আই ক্রস জে, আই ক্রস জে, হ্যাঁ এটা দেওয়া আছে। আচ্ছা তোমাদের একটা বিষয় শেখাই, আমরা এইটাকে প্লাস মাইনাস দ্বারা বলতেছে এভাবে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, প্লাস মাইনাস এইটা হচ্ছে। কেন এটা কোনটা হচ্ছে একটু খেয়াল করে দেখো। আচ্ছা তোমরা তো শিখে ফেলছো এ ক্রস বি যে কথা মাইনাস বি ক্রস এ, খেয়াল করে দেখো মাইনাস বি ক্রস এ কী কথা বলো তো, একই কথা। তাহলে তোমরা আমাকে বলো তো, একটু নর্মাল কথা বলবো, নর্মালভাবে বলবা, বলো আই ক্রস যে কথা, আই ক্রস যে কথা, আমি এটাকে যদি এভাবে লিখতে চাই, আই ক্রস যে কথা মাইনাস জে ক্রস দেখো জে ক্রস আই কী কথা বলো তো আমাদের, একই কথা, তাই কি না? হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, এই মাইনাসটাকে এখানে না দিয়ে মাইনাসটাকে আমি এখানে দিই, সমস্যা আছে নাকি? না সমস্যা নেই। তাহলে তুমি আমাকে বলো তো, এইটা মানে হচ্ছে প্লাস কে, এইটা মানে হচ্ছে আমাদের প্লাস কে, আর এইটা মানে কি আমাদের, এইটা মানে হচ্ছে আমাদের মাইনাস কে, তাই না? এই যে মাইনাস এইটা, আরে ভাই এইটা মানে দেখো আই ক্রস জে, এইটা মানে তো আমাদের এইটাই। এবার তুমি আমাকে বলো এটা হচ্ছে, এইটা কি থাকতেছে সামনে, কি থাকতেছে, এটা প্লাস থাকতেছে, প্লাস আছে প্লাসই আছে। আর এইটা মানে কি, এইটা মানে হচ্ছে আমাদের মাইনাস এইটা, তাহলে মাইনাস এইটা বলতে এইটা হচ্ছে আমাদের আই ক্রস জে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে, অর্থাৎ চাইলে আমরা এই পুরাটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে সঠিক অ্যান্সারটা হবে আমাদের কত বলতো, এটা হচ্ছে কত নম্বর, ক নম্বরটা, অর্থাৎ প্লাস মাইনাস আই ক্রস জে। আশা করি বুঝতে পারছো। তো এবার চলে আসি আমরা 50 নম্বর এক্সাম্পলে। 50 নম্বর এক্সাম্পল বলতেছিল 3 নিউটন ও 4 নিউটন মানে দুটি বল একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে ভেক্টর গুণফল কত হবে নির্ণয় করতে হবে। ভেক্টর গুণফলের মান কত হবে নির্ণয় করতে হবে। আচ্ছা ভেক্টর গুণফলের মান কি বলো তো? ভেক্টর গুণফল বলতে সাপোজ মনে করলাম দুটো ভেক্টর হচ্ছে এ এবং বি, তাহলে এ ক্রস বি এর মান বের করতে হবে। তাহলে মডুলাস অফ এ ক্রস বি এর মান ইজ ইকুয়াল টু হবে, মানে মডুলাস অফ এ ক্রস বি বলতে বোঝাচ্ছে এ ক্রস বি এর মান, এটা হবে আমাদের জানা আছে এ বি সাইন কি বলতো আমাদের থিটা। এখন এর মান 3, বির মান হচ্ছে আমাদের কত, এর মান 3, বির মান হচ্ছে আমাদের 4, সাইন থিটা বলতে লম্বভাবে তারপরে 90, আর সাইন 90 এর মান কত আমাদের 1 থাকতেছে আমাদের কত বলতো 12। তাহলে সঠিক অ্যান্সার যেটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 12 নম্বর, মানে 12 নিউটন। এবং এই অপশনটা কোথায় আছে, ঘ নম্বরে আছে। 50-এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বরটা। এরপর যদি 51 নম্বরটা দেখি আমরা, এখানে বলতেছে এত হলে ডাইভারজেন্স অফ ভি ইজ ইকুয়াল টু হট, ঠিক আছে, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হট। তাহলে ভি ভেক্টর দেওয়া আছে আমাদের, খেয়াল করে দেখো ভি ভেক্টর দেওয়া আছে এক্স স্কোয়ার আই ক্যাপ, তারপর মাইনাস 2z জে ক্যাপ, তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ অথবা স্ক্রিনে, মাইনাস ওয়াই কে ক্যাপ, এতটুকু দেওয়া আছে এবং বের করতে হবে ডাইভারজেন্স অফ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হট। এটা আমাকে বের করতে হবে, খুবই সহজ। ডাইভারজেন্স মানে কি ছিল, তাহলে আমরা জানি ডাইভারজেন্স অফ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে নাভেল অপারেটর ডট কি, ওই যে ভেক্টর ফিল্ডে থাকবে তার ডট গুণন, এই ডাইভারজেন্স আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে নাভেল অপারেটর বলতে ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কী ক্যাপ বলো তো কে ক্যাপ, এর সঙ্গে ডট গুণফল করতে হবে কোনটা, ভি ভেক্টরটা। ভি ভেক্টর মানে এইটা, ভি ভেক্টর না, এটা আসলে বেসিক্যালি এটা হচ্ছে ভি ভেক্টর ফিল্ড, এটা ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ড কাকে বলে না বলে বিষয়গুলো আমি তোমাদের সুন্দরভাবে স্পেসিফাই করবো, কীভাবে এটাকে সংজ্ঞায়িত করা যাবে না যাবে, কী জিনিস খায় নাকি বাধা দেয়, সেটা পরবর্তী লেকচারে একটু দেখো। এবার ভেক্টর ফিল্ডে কি, সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আই ক্যাপ মাইনাস 2z কি ক্যাপ জে ক্যাপ, তারপর মাইনাস ওয়াই কী বলতো আমাদের কে ক্যাপ। তো দেখো খেয়াল করে দেখো ডট গুণফল করতে হবে। তো ডট গুণের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে কীরকম, জাস্ট আইয়ের সঙ্গে আই সহগ গুণ করতে হবে। আর এখানে পার্শিয়াল ডেরিভেশন আছে, পার্শিয়াল ডেরিভেশন পরে, আগে আইয়ের সঙ্গে আই সহগ গুণ করো। তার মানে জাস্ট এখানে আই আছে এখানে আছে, এর সঙ্গে এর গুণ হবে, এর সঙ্গে এর, আর লাস্ট ওয়ান এর সঙ্গে এর, কাজ শেষ। গুণ করে দেখো আগে। পার্শিয়াল ডেরিভেশনে আবার বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে একযুক্ত পদকে শুধুমাত্র সে ডেরিভেশন করতে পারবে, মানে ডিফারেন্সিয়েট করতে পারবে, বাদ বাকিগুলোকে সে চলক হিসাবে মনে করে নিবে, ধ্রুবক পদ হিসাবে মনে করে নিবে, ঠিক আছে। তাহলে এখানে কী থাকে বলতো, আইয়ের সঙ্গে আই সহগ ডট গুণফল করলে আমাদের পাচ্ছি 1, আর সহগ যদি আমি ডিফারেন্সিয়েট করি ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার, থাকে কি বাদ বাকি দেখো তো, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার, একবারে কাজ করি, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার মানে কি একবারে টোয়াইস এক্স, সে একবারে কাজ করতেছি কিন্তু, হ্যাঁ। তো ডেল ডেল অফ এক্স টোয়াইস এক্স স্কোয়ার মানে কত আসতেছে টোয়াইস এক্স, তারপরটা কি প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি জেড সহগের সঙ্গে জেড সহগ, হ্যাঁ ঠিক আছে,
এখানে ডেল ডেল ওয়াই মানে ওয়াই যুক্ত পদকে সে ডিফারেন্সিয়েট করতে পারবে। এখানে কি ওয়াই যুক্ত কোনো পদ আছে? এখানে যে সহগে দেখো ওয়াই যুক্ত কোনো পদ নাই, যার ফলে ডেল ডেল ওয়াই অফ এইটা মাইনাস এইটা করলে মানে মাইনাস এইটা না, ডেল ডেল ওয়াই অফ 2z করলে অ্যান্সার কত আসবে? 0 আসবে, কারণ এখানে কি ওয়াই যুক্ত কোনো পদ নেই যে সহগে। এবার আসবে আমাদের কে সহগের সঙ্গে কে সহগ করলে এখানে ডেল ডেল জেড আছে, কিন্তু দেখতে হবে এখানে জেড যুক্ত কোনো পদ আছে কি? জেড যুক্ত কোনো পদ নাই, জেড যুক্ত কোনো পদ নাই, যার ফলে এখানে অ্যান্সার কত আসবে? অ্যান্সার হচ্ছে 0, কারণ সে ডিফারেন্সিয়েট করতেই পারতেছে না। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বৈশিষ্ট্য বা প্রপার্টিস হচ্ছে এরকমটা। তাহলে এই অ্যান্সার আসতেছে আমাদের কত এক্স বলো তো? 2x। শেষ। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা আমি পাচ্ছি কত পাচ্ছি? 51 2x, যেটা কিনা আমাদের কত নম্বর অপশন আছে? ক নম্বর অপশন আছে। এবং তোমরা খেয়াল করে দেখো আমাদের এখানে এই যে ভেক্টর ফিল্ডের ফলাফল যেটা, ফলাফলটা কিন্তু আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, এবং এই স্কেলার কোয়ান্টিটির মান হচ্ছে কত বলো তো? 2x। আশা করি বুঝতে পারছো। এই জন্য বারবার বলছিলাম ডাইভারজেন্স হচ্ছে একটা কি বলো তো? ডাইভারজেন্স হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি বা স্কেলার। ওকে, এরপর পরবর্তীতে চলে যাই 52 নম্বর এক্সাম্পলে। 52 নম্বর এক্সাম্পল বলতেছে যে সমজাতীয় অসমমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? যদি সমজাতীয় হয়, সমমানের হয়, সমজাতীয় প্লাস সমমান এবং তারা পরস্পর বিপরীত, তখন তারা হচ্ছে বিপরীত ভেক্টর। আর যদি সমজাতীয় হয় বাট মানটা হয় অসম, সেক্ষেত্রে তাদেরকে বলা হবে বিসাদৃশ। কী সাদৃশ? বিসাদৃশ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের বিসদৃশ, বিসাদৃশ না তো বিসদৃশ, বিসদৃশ ভেক্টর। এই তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 52 কত বলতো? গ নম্বরটা। ওকে, এরপর আসি 53 নম্বর এক্সাম্পলে। 53 নম্বর এক্সাম্পল বলতেছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলতেছে এদের মধ্যবর্তী কোণ ওই আগের মতোই কোণ বের করতে বলে তোমরা তো জানতেছো কী হবে। একবারে কাজ করলাম cos θ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তাহলে এখান থেকে এ ডট বি করলে কত আসে? এখানে এ ভেক্টর দেওয়া আছে শুধুমাত্র তোমাদের আই ক্যাপ ডট, তারপর কি বি ভেক্টর হচ্ছে আমাদের টোয়াইস আই ক্যাপ, তারপর হচ্ছে আমাদের প্লাস কে ক্যাপ। ঠিক আছে, আর কিছু দেওয়া আছে না। এবার এ ভেক্টরের মান হচ্ছে তোমরা তো জানতেছো, আচ্ছা লেখো আই ক্যাপের মডুলাস, আর এখানে মডুলাস অফ টোয়াইস আই প্লাস হচ্ছে আমাদের কে। তো এখান থেকে আমাদের আসে কি আসে? শুধুমাত্র 2 আই সবের সঙ্গে আই সব, কে সব তো নাই এখানে, এখানে 1 ইন্টু আন্ডার রুট অফ 4 যোগ 1, তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের 2 ডিভাইড বাই হচ্ছে আমাদের √5। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু হবে cos ইনভার্স 2 ডিভাইড বাই √5। ক্যালকুলেটার চাপলে কত আসে? এটা চলে আসবে আমাদের কত চলে আসবে? এটা 26 হচ্ছে আমাদের 57 ডিগ্রি। তাহলে এখানে সঠিক অপশনে অ্যান্সার কোনটা আছে? আমাদের আছে কি 26.57। হ্যাঁ, খ নম্বরে অপশন আমাদের আছে অ্যান্সার। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের কত বলতো? খ নম্বরটা। আর কোন নির্ণয় করা নিয়ে তোমাদের সমস্যা নাই ভাই, আশা করি। এরপর 54 নম্বর যদি তোমরা যাও, 54 নম্বর কোশ্চেনে তোমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছ অথবা স্ক্রিনে। এখানে বলতেছে এটা এভাবে বলছিল আর কি, সুন্দর একটা প্রশ্ন আর কি, এটা তোমাদের অঙ্কন করে দেই। তাহলে এই পয়েন্টটাকে তারা বলতেছে এই পয়েন্টটাতে ও, এইখানে পি, এখানে হচ্ছে আমাদের কিউ, আর এখানে একটা ভেক্টর দেওয়া ছিল, এই ভেক্টরকে তারা বলতেছে এ ভেক্টর, আর এই দিক বরাবর দেওয়া ছিল আমাদের বি ভেক্টর, আর এখানে যে কোনটা, এই কোনটা হচ্ছে আমাদের থিটা, রাইট? হ্যাঁ, এবার কোশ্চেন করতেছে যেটা যে চিত্রে এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে আছে, খেয়াল করে দেখো চিত্রে এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে আছে, আছে পি ও কিউ সেই তলের উপর লম্ব। তাহলে খেয়াল করে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে আছে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর তলটা হচ্ছে আমাদের এইটা, তাই না? এই যে এইটা, এর সঙ্গে লম্ব কোনটা আমাদের? এর সঙ্গে লম্ব বলতেছে পি ও কিউ সেই তলের উপর লম্ব, এই যে পি ও কিউ সেই তলের উপর লম্ব। ঠিক আছে, ফাইন। এবার কি বলতেছে এ ক্রস বি এর দিক কোন দিকে হবে সেটা বের করতে হবে। তো খেয়াল করে দেখো এ ক্রস বি এর দিক কোন দিকে হবে এটা আমাকে বের করতে হবে। নর্মাল জিনিস তোমাদের বলা ছিল এ ক্রস বি এর দিক হবে আমাদের এখানে, এ ক্রস বি এর দিক হবে এখানে এভাবে যে আমরা যদি ডান হাতে একটা স্ক্রুকে নেই, ডান হাতে একটা স্ক্রুকে প্রথম ভেক্টর এ থেকে বি এর দিকে ঘোরালে স্ক্রু যেদিকে রোটেট করবে, যেদিকে যাবে সেই দিকটা হবে আমাদের এ ক্রস বি এর দিক। ব্যাপারটাকে আরও সিম্পলিফাই করা যায় ভাবে, তোমরা ডান হাতের 4টা আঙুলকে রাখবা, ডান হাতের এই আঙুলগুলোকে রাখবা, রাখার পর কী করবা? ডান হাতের এই 4টা আঙুলকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরাবা, ঘোরালে মুষ্টিবদ্ধ হবে, মুষ্টিবদ্ধ হওয়ার পর বৃদ্ধাঙ্গুলি যেদিকে পয়েন্ট করবে, যেদিকে নির্দেশ করবে সেই দিকটা হবে আমাদের ওই ক্রস গুণনের দিকটা। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো সাপোজ আমি এভাবে ডিফাইন করলাম যে আমাদের এ এবং বি যে তলে আছে সেই তলটা আছে আমাদের এইটা, এই যে তলটা, এই তলটা আছে আমাদের এ ক্রস বি, মানে এ আর বি এই তলে আছে। এখানে আমাদের এ ভেক্টরটা দেখো একটু আরও সুন্দরভাবে বোঝাই দেই, এইটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা, এই যে এটা এ ভেক্টরটা, এইটা বি ভেক্টরটা। ঠিক আছে, এই যে এ বি, তাদের উপর লম্ব হচ্ছে আমাদের আমাদের এই যে এ ভেক্টরটা বি ভেক্টরটা, তাদের উপর লম্ব হচ্ছে আমাদের এইটা, এই যে এটা। ব্যাপারটাকে আরও সুন্দরভাবে বোঝার জন্য একটা কাজ করা যাবে, সব কিছু পড়ে টরে যাবে। দেখো এই যে লম্ব, খেয়াল করে দেখো এই দুটো ভেক্টর
এ বি, এই যে এটা হচ্ছে আমাদের পি, মাঝখানেরটা ও, তারপরটা নিচেটা হচ্ছে আমাদের কিউ। পাইছে তো? হ্যাঁ, তাহলে আমি কি স্পষ্ট বুঝতে পারতেছি না? এখানে স্পষ্ট একটা বিষয় তোমাদের ধরা যাবে বা বলা যাবে এখান থেকে, যে খেয়াল করে দেখো, এটা দেখেই বোঝা যাচ্ছে এ বি আমাদের এই যে তলটাতে আছে, এই তলের উপর লম্ব হচ্ছে আমাদের পি ও কিউ, এই যে হাতের তলটা হচ্ছে আমাদের এ বি, এ একটা বি আছে। তাহলে দেখো তো এ থেকে বি, এই যে এ থেকে বি এর দিকে আমি যদি পয়েন্ট ঘোরাই, আঙুল ঘুরে চারটা, ডান হাতে চারটা আঙুল, এই যে এ থেকে বি, এ থেকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে চারটা আঙুল ঘোরাচ্ছি, এ থেকে বি, এ বি আছে এই তলে, তাহলে এই যে দেখো এ এখানে বি এখানে, তাহলে এই যে এ থেকে বি এর দিকে আমি চারটা আঙুল ঘোরালে আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে যাচ্ছে? ঠিক ওই তলে কোন বরাবর? লম্ব বরাবর কোন দিকে? নিচের দিকে। লম্ব বরাবর কোন দিকে? নিচের দিক। নিচের দিকে আছে কি আমাদের? ও কিউ। নিচের দিকে আছে কে? ও কিউ। তাহলে এখানে এ ক্রস বি এর দিক হবে আমাদের কোন দিক বরাবর হবে? ও কিউ। ও কিউ এর দিক বরাবর, দিক বরাবর। আর যদি আমাদের উল্টাটা বলতো বি ক্রসে, বি ক্রসে যদি বলতো, যে বি ক্রসে, এই যে এইখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবার বি ক্রসে মানে এবার এই পাশে, এই পাশে, এই পাশে ঘোরালে এবার বৃদ্ধাঙ্গুল কোন দিকে যাইতো? বিপরীত দিকে, মানে তোমার লম্ব বরাবর উপর দিকে। উপর দিকে আছে কি? ওপি। তাহলে ওপির দিক হইতো, ওপি বরাবর হইতো আমাদের এটা। তাহলে এর দিক হবে আমাদের কোন বরাবর? ও পি বরাবর। বরাবর এই বিষয়গুলো একটু মাথায় রাখবো ভাই, ঠিক আছে? আমি কথা বলতে পারতেছি না আজকে এই বিষয়ে, বাট তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের কি বরাবর বলতো? ও কিউ বরাবর। ও কিউ কোন দিকে আছে? ও কিউ আছে আমাদের খ নম্বর অপশনে। তো সঠিক অ্যান্সারটা আছে আমাদের খ নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের এক্সাম্পলটা স্ক্রিনে উঠে গেছে, দেখতে পাচ্ছ হয়তো বা। 54 গেল, 55 নম্বরটা বলতেছে কি? বলতেছে এবার বলতেছে যে ক্রস, এখানে যে ক্রস হচ্ছে কে, এইটা তোমাদের আর আটকাবে না, কারণ এগুলোর উপর পিএইচডি করে ফেলছো তোমরা। তো এটার অ্যান্সারটা কত হবে? আগের মতো করে সুন্দর করে অঙ্কন করবা। এটা হচ্ছে তোমার আই ক্যাপ, এটা হচ্ছে তোমার জে ক্যাপ, এটা হচ্ছে তোমাদের কে ক্যাপ, ঠিক আছে? এখানে কি বলতেছে? যে যের মতো থাক, এখানে যে ক্রস কে, যে ক্রস কে, তার অ্যান্সার হবে আই ক্যাপ, এবং যেহেতু অ্যারোসেন যেদিকে সেদিকে যাচ্ছি, যা হলো পজিটিভ অ্যান্সার। এবার যে ক্রস আই, দেখো যে ক্রস আই, যে ক্রস আই উল্টা দিকে, অ্যান্সার মাইনাস কে ক্যাপ। তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার, কত ক্যাপ বলো তো? মাইনাস কে ক্যাপ। এরপর আমরা পরের এক্সাম্পলে চলে যাব। পরের এক্সাম্পল কত নম্বর? 55 গেল না এটা? হ্যাঁ, এবার চলে আসে আমরা 56 নম্বর এক্সাম্পলে। 56 নম্বর এক্সাম্পল বলতেছে, তো এখানে চিত্রটা দেখানো আছে, বলতেছে চিত্রে একটি ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স দেখানো হলো, এর আলোকে নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো তো, এর নর্মাল ব্যাপার একটা। এইখানে আমরা যদি এইটাকে এভাবে তারা দিচ্ছে, এইভাবে দিচ্ছে, এইভাবে দিচ্ছে কি না? হ্যাঁ দিচ্ছে এইভাবে। আচ্ছা এইভাবে দেওয়ার অর্থটা হচ্ছে এই পুরো সিস্টেমটার আয়তন, আগে আয়তন ছিল এতটুকু, 3D কল্পনা করলে আয়তন পাচ্ছি আমি, 3D কল্পনা করলে আয়তন পাবো, আর 2D কল্পনা করলে ক্ষেত্রফল পাবো, ঠিক আছে? আমি 3D যদি কল্পনা করি তাহলে পুরো গ্লোবটার একটা আয়তন পাবো, গ্লোবটার একটা কী পাবো? গোলক মনে করবো, তখন 3D বলছি, আয়তন পাবো। তাহলে এবার আয়তন যদি আমি এই পয়েন্টে নেই, অ্যারোসেন যদি এখানে আসে, তাহলে আয়তন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাহলে অবশ্যই এখানে আয়তন বাড়লে অবশ্যই এটা কী ডাইভারজেন্স? পজিটিভ ডাইভারজেন্স। আর যদি আয়তন যদি কমে যায়, ব্যাপারটা এরকমটা যদি এবার হয় উল্টে পাশে বলতে এই যে এইভাবে, তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো, এখানে আয়তনটা কিন্তু আমাদের কমে যাচ্ছে, মানে পুরো সিস্টেমটা সংকুচিত হচ্ছে, এখানে প্রসারিত হচ্ছিল আর এখানে সংকুচিত হচ্ছে, তার মানে এখানে ডাইভারজেন্সটা কমে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স, ঠিক আছে? এতটুকু বিষয় মাথায় রাখবা। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হবে এই ক্ষেত্রে এইটার অ্যান্সারটা হচ্ছে আমাদের কি? ডাইভারজেন্স হবে আমাদের কি বলতো এখানে? পজিটিভ। অথবা ডাইভারজেন্স মানে কি ছিল? ডাইভারজেন্স তোমরা যে কোনো নোটেশন আকারে দিতে পারো, সেটা হচ্ছে আমাদের নেবলা অপারেটর ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পজিটিভ, কাজ শেষ। তাহলে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে, সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের কত নম্বর? এটা গ নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পারছো কি না? আর এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে? আমাদের নেগেটিভ ডাইভারজেন্স। তার মানে এখানে লিখবো আমরা ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডাইভারজেন্স বলতে নেবলা অপারেটর ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নেগেটিভ, কাজ শেষ। আর যদি কোনোই পরিবর্তন না হয়, কোনো পরিবর্তন নাই, সেক্ষেত্রে আমরা লিখবো ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু 0। আর 0 মানে হচ্ছে সলিনয়েডাল বলতে নেবলা অপারেটর ডট ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ওকে। এই ক্ষেত্রে না আমাদের আয়তন বাড়বে, না আমাদের ঘনত্বর কোনো পরিবর্তন হবে, এইটা হচ্ছে সেটা, মানে যখন 0 হবে তখন। আশা করি বুঝতে পারছো তোমরা। তো এরপর আমরা 57 নম্বর এক্সাম্পলে চলে যাই। 56/57 এখানে বলতেছে এত ভেক্টরটি একটি কি? এখানে ভেক্টরটা দেওয়া আছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ ডিভাইড বাই হচ্ছে আমাদের √3। এত ভেক্টরটা কি হবে এটা আমাকে বের করতে হবে। নাল ভেক্টর অবশ্যই না, কারণ নাল ভেক্টরটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর, যার মান হচ্ছে 0, তাই সেটা হচ্ছে নাল ভেক্টর। যেহেতু এখানে আই শক, জে শক, কে শক আছে, তার মানে শূন্য হবে না এটা। তারপর কি বলতেছে? সমতলীয় ব্যাপারটা তো এখানে আসবেই না, সমরেখ এটাও আসবে না, একক ভেক্টর কথাটা আসতে পারে, ঠিক আছে?
কারণ এখানে সমরেখ হচ্ছে না, কারণটা কি, একটার ভেক্টর দেওয়া আছে, সেখানে কেমনে আমি ডিফাইন করবো সমরেখ কিনা। একাধিক ভেক্টর যখন থাকবে তখন আমি ডিফাইন করতে পারবো সমরেখ কিনা। সমরেখ হওয়ার জন্য অ্যাটলিস্ট দুটো ভেক্টর থাকা লাগবে। একটা ভেক্টর দেওয়া আছে, সমরেখে কোনো কোশ্চেন আসতে পারে না, তার মানে একক ভেক্টর হতে পারে। আর নর্মাল একটা সেন্স আছে। তাহলে একটা কাজ করি, এই ভেক্টরটার মান বের করি। মান বের করতে চাইলে মডুলাস দেখি তো করে কত আসে, এর মানটা করে মান বের করে কত আসে বলো। এই উপরের মান বের করতে চাইলে কি আসবে, আন্ডার রুট অফ আই স্কয়ারের উপর স্কয়ার মানে 1, যে স্কয়ারের উপর স্কয়ার করলে ওটা 1, কে স্কয়ারের উপর স্কয়ার করলে ওটা 1, নিচে হচ্ছে আমাদের √3 আছে আগে থেকে, উপরের √3 নিচের √3, অ্যান্সার কি 1। তাহলে অবশ্যই এই ভেক্টরটা আমরা একটা কী ভেক্টর বলো তো, একক ভেক্টর। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের 58 নম্বর এক্সাম্পল, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সাধারণত কত বলো তো, 9 নম্বরটা। এরপর 58 নম্বর যদি আমরা এক্সাম্পলে চলে আসি, 58 নম্বর এক্সাম্পল বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা একটি সামুদ্রিক কর্ণ নির্দেশ করা হলে সামুদ্রিক ক্ষেত্রফল কতটুকু হবে এটা বের করতে হবে। তোমাদের একটু মাথায় রাখি আর কি, কথা বলি আর কি, যে সামুদ্রিকের একটু ব্যাপারটা দেখাই, যেহেতু বলতেইছি তোমাদের একটু ব্যাপারটা দেখাই। আচ্ছা একটু খেয়াল করে দেখো, নর্মাল একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, যে সামুদ্রিকের আগে তোমাদের ত্রিভুজ একটু দেখাই, নর্মাল একটু কথা বলি, ত্রিভুজের ব্যাপারটা খেয়াল করে দেখি। ত্রিভুজে দুটো বাহু দেওয়া আছে, সাপোজ এটা দেওয়া আছে এ বাহু আর এটা দেওয়া আছে বি বাহু, এই দুটো বাহু দ্বারা দুটো ভেক্টরকে নির্দেশ করতেছে, এই কোণটা দেওয়া আছে থিটা। এবার বলতেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা একটা কাজ করবে না, তোমরা জানো এখানে ডট ডট দিয়ে দাও, তাহলে বুঝতে পারতেছো। একটু বড় করে দিই তাহলে সুবিধা হবে, দেখতে ভালো লাগবে, একটু ডট ডট করে বড় করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা দিলেই হয়, এদের মধ্যে দেখুন থিটা। এখন বলতেছে আমি তৃতীয় বাহুকে যদি ডট ডট করে দিই তাহলে বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। এই ত্রিভুজের এরিয়া যেটা হবে সেই এরিয়াটা হচ্ছে আমাদের হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফের জায়গায় হাফ থাকলেও ভূমি লাগবে, ভূমি বলতে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, যেটা কিনা বি ভেক্টরের মান বি। এবার লাগবে উচ্চতা, উচ্চতা কোনটা ভাই, উচ্চতা কি আমাদের এতটুকু নয়, হ্যাঁ এতটুকু, এতটুকুর মান কেমনে পাবো, নর্মাল কথা, বি ভেক্টর যেহেতু এক্স অক্ষ বরাবর, যার ফলে বি ভেক্টরের কোনো উপাংশই ওয়াই অক্ষ বরাবর থাকবে না। উচ্চতা হলে কোন অক্ষ বরাবর আছে, উচ্চতা আছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর কার মান পাবো আমি, কার উপাংশ পাবো, অবশ্যই শুধুমাত্র কার উপাংশ, এ ভেক্টরের উপাংশ। দেখবো আমি ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ কতটুকু আছে, এবং ওইটাই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর উচ্চতা, দ্যাট ইজ এখানকার উচ্চতা। তাহলে এ ভেক্টরের একটা উপাংশ পাবো এদিক বরাবর, যেটা হবে এ কস থিটা, যেহেতু এই সময় কোনো করছে এ কস থিটা, আর এই দিক বরাবর একটা উপাংশ পাবো যেটা হবে আমাদের এ সাইন থিটা। তাহলে এখানে উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে আমাদের সাইন থিটা, এই সাইন থিটার মানটা যত উচ্চতার মান তত, ঠিক আছে। তাহলে এখানে উচ্চতা হবে এ সাইন থিটা। সুন্দরভাবে লিখতে চাইলে এখানে আসবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে এখান থেকে হাফ অফ এ বি সাইন থিটা যে কথা, মডুলাস অফ এ ক্রস বি এর মান কি কথা বলো তো, তোমাদের জানা আছে একই কথা। তার মানে আমি একটা বিষয় ক্লিয়ার, একটা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে সেটা বাহু নির্দেশ করে, সেটা হচ্ছে আমাদের মডুলাস অফ এ ক্রস বি এর মানের অর্ধেক। অর্ধেক বলতে তাকে হাফ দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে এ ক্রস বি এর মানটাকে। কথা ক্লিয়ার? হ্যাঁ, ত্রিভুজ পাইছি। এবার একইভাবে সামুদ্রিক চলে আসবো। সামুদ্রিক ক্ষেত্রে হয়তো বা একটু অঙ্কন করতে এবার সবার হতে পারে, তোমরা আর কি বুঝে নিও জাস্ট। সামুদ্রিক ক্ষেত্রে ব্যাপারটা এরকমটা, সামুদ্রিক ক্ষেত্রে দেখো এটাকে আমি বললাম এ ভেক্টর, এইটাকে আমি বললাম এটাকে, তাহলে বলতে হবে এটাও এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের যদি বি ভেক্টর বলা হয় এটাকে বলতে হবে আমাদের বি ভেক্টর। মাথা ঠান্ডা করে বলো এটা হচ্ছে সামুদ্রিকের কর্ণ। আচ্ছা, সামুদ্রিকের কর্ণ দিয়ে দিছি। এখন তুমি আমাকে বলো এই সামুদ্রিকে কয়টা ত্রিভুজ উৎপন্ন করছে, দেখো তো এই সামুদ্রিক কয়টা ত্রিভুজ। ত্রিভুজ হচ্ছে আমাদের এখানে একটা আর এখানে একটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেহেতু ত্রিভুজের এই বাহুটা এ এই বাহুটা বি, তাহলে এর ক্ষেত্রফল হবে আমাদের হাফ অফ মডুলাস অফ এ ক্রস বি। তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এটাও হবে আমাদের, যেহেতু এটা বাহু, দুটো বাহু হচ্ছে একটা হচ্ছে এ বাহু, একটা বি, তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ অফ মডুলাস অফ এ ক্রস বি। তাই কিনা? কারণটা কি? কারণ একটাই সামুদ্রিকের কর্ণ, আমরা জানি সামুদ্রিক কর্ণ সামুদ্রিকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুটো খণ্ডে ভাগ করে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তাই হবে, এবং ক্ষেত্রফল হবে সমান, এই যে সমান সমান ক্ষেত্রফল। তাহলে সামুদ্রিকের বাহু নির্দেশ করে ক্ষেত্রফল কত, বাহু নির্দেশ করে ক্ষেত্রফল, সামুদ্রিকের বাহু নির্দেশ করে ক্ষেত্রফল কত হবে, এইটা যোগ এটা যোগ এইটা করলে কত আসে শুধুমাত্র মডুলাস অফ এ ক্রস বি। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি সামুদ্রিকের বাহু নির্দেশ করে ক্ষেত্রফলের মানটা আছে এইটা, মডুলাস অফ শুধুমাত্র এ ক্রস বি। এবার আমি সামুদ্রিকের কর্ণ নির্দেশ করে ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি, এটার জন্য এত তাবিজ কবজ করা লাগে না, বিষয়টাকে এইভাবে ফিল করবো আর কি, তোমাদের জ্ঞাতার্থে আর কি করতে শিখলেন। কীভাবে কাজ করবা, আগের মতো করে সব কিছু ঠিক থাকবে, সামুদ্রিকে তুমি বের করবা, বাট এবার সামুদ্রিকের কর্ণ নির্দেশ করবা, কর্ণ নির্দেশ করে তুমি ক্ষেত্রফল বের করবা, কর্ণ নির্দেশ করে। আর এই অঙ্কনটা একটু খারাপ হচ্ছে, তোমরা বুঝে নিও আর কি, কর্ণ নির্দেশ করে। তাহলে এই কর্ণটার নাম দিব এবার এ কর্ণ, এই কর্ণটা হচ্ছে আমাদের বি কর্ণ।
তাহলে এবার বলো তোমরা আমাকে, মাথা ঠান্ডা করে বলবা, সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে যতটুকু এখানেও ততটুকু। তাহলে তোমরা আমাকে বলো তো, এতটুকু কর্ণের যে মানটা হবে সে কর্ণের মানটা কী হবে আমাদের? পুরোটা এ ভেক্টর হলে এটা হবে আমাদের কত বলো তো, a/2। এই পুরোটা যদি বি ভেক্টর হয় তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হবে আমাদের কতটুকু? এটা হবে আমাদের বি ভেক্টর/2, মানে বি ভেক্টর অর্ধেক। এই পুরোটা যদি এ ভেক্টর হয় তাহলে এখানকার এই অর্ধেকটা হবে আমাদের এ ভেক্টর/2, আর এই পুরোটা যদি বি ভেক্টর হলে অর্ধেকটা হবে আমাদের বি ভেক্টর বাই কত বলো তো 2। তাহলে তুমি আমাকে বলো তো, এবার আমি যে এই ত্রিভুজটা পাচ্ছি, এখানে ছোট্ট একটা ত্রিভুজ পাচ্ছি, মানে এই সামুদ্রিকের ত্রিভুজ উৎপন্ন করছে 4টা, 1 2 3 4, 4টা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে খেয়াল কতটুকু? বাহু নির্দেশ করতেছে দুটা, কি মানে পুরো সামুদ্রিকের কর্ণ হচ্ছে এরা, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, বাট এই ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু কি সেটা a/2 একটা b/2। তাহলে বাহু নির্দেশ করে ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল? ত্রিভুজ তো আর কর্ণ হয় না, বাহু নির্দেশ করে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল কত বলো তো? হাফ অফ ওই দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান, এই যে মডুলাস অফ a ভেক্টর/2 ক্রস b ভেক্টর/2, এটা কি না? হ্যাঁ এটি। তাহলে এখান থেকে কত থাকে এবার বলো, খেয়াল করে দেখো তো, 2 2 4, 4 2 কত বলো তো 8, 1/8 মডুলাস অফ a ক্রস b। তাই তুমি আমাকে এবার বলো তো ভাই, আমাদের এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? 1/8 এইটা। এরকম কয়টা ত্রিভুজ আছে? 4টা। তাহলে বলো তো এবার বাহু নির্দেশ করে, এবার বলতে পারবো না আমি, বাহু নির্দেশ করে, আরে সরি বাহু না, কর্ণ নির্দেশ করে সামুদ্রিকের ক্ষেত্রফল নর্মাল একটা ব্যাপার কতটুকু হবে? একটার জন্য এইটা পাইছি এরিয়া এই 1/8 ইন্টু মডুলাস অফ a ক্রস b। এরকম কয়টা আছে? 1 2 3 4টা, তাহলে একে 4 দ্বারা গুণ করে দিই, একে 4 দ্বারা গুণ করবো, কাজ শেষ। তাহলে এখানে থেকে আমাদের আসে 1/2 মানে হাফ অফ মডুলাস অফ a ক্রস b। তো আমরা স্পষ্ট বুঝতে পারতেছি কর্ণ নির্দেশ করে আমাদের সামুদ্রিক ক্ষেত্রফল হবে জাস্ট যে দুটা কর্ণ ওই সামুদ্রিকের কর্ণকে নির্দেশ করতেছে তাদের ক্রস গুণন করব, ক্রস গুণনের মানকে কত দ্বারা গুণ করব? হাফ দ্বারা গুণ করব, হাফ দ্বারা গুণ আর 2 দ্বারা কী করবো? ভাগ করবো। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে আমাদের? এগুলো বিষয়কে মাথা রাখা লাগে, এই বিষয়গুলোকে সূত্র মাথা রাখতে হবে না তো, মুখস্থ রাখতে হবে না। জাস্ট তুমি কী করবা, জাস্ট একটু মাথা থাকলেই তুমি বুঝতে পারবা, নর্মালি বোঝা যায়, আর মুখস্থ করলে তো কোনো কথা নেই। তাহলে এখানে এ ভেক্টর ও বি ভেক্টরের দ্বারা একটি সামুদ্রিক কর্ণদ্বয় নির্দিষ্ট হলে সামুদ্রিক ক্ষেত্রফল কতটুকু হবে? খ নম্বর অপশন, হাফ অফ মডুলাস অফ a ক্রস b। কী বলো তো? বি। এই কত সুন্দর সুন্দর জিনিস, কনসেপ্ট তোমার যখন জানা থাকবে ভাই, মূল কথা হচ্ছে কনসেপ্টে তোমাকে খেলবে। কনসেপ্ট জানা থাকলে তখন তোমার ফিজিক্সের ম্যাথমেটিক্সের কোনো জিনিস আসলে মুখস্থ করতে হয় না কখনো, কনসেপ্টের উপর ভিত্তি করে তুমি দাঁড়াবা, অটো সলভ। ওকে, এরপর চলে আসি আমরা 58 গেল, এরপর চলে আসি আমরা হচ্ছে 59 নম্বর। বলতেছে পি ভেক্টর ও কিউ ভেক্টর দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 180 হলে তাদের লব্ধির মান কত হবে বের করতে হবে। তাহলে এখানে আলফা সমান হচ্ছে আমাদের 120 বা 120 ডিগ্রিজ, আর ভেক্টর দেওয়া আছে দুটো ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর, লব্ধি হচ্ছে আমাদের আর মনে করলাম হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। লব্ধির মান বের করতে হবে, আর ইকুয়াল হবে আন্ডার রুট অফ, আমাদের সূত্র জানা আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ 120 ডিগ্রিজ, আর cos 120 ডিগ্রিজের মান কত? -হাফ। এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, থাকতেছে আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq থাকবে, 2 তো ক্যান্সেল আউট হয়ে গেল, থাকবে শুধুমাত্র কী বলতো? pq। এটা হচ্ছে লব্ধির মান। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নম্বরটা। দেখো অপশনে ঘ নম্বরটা তোমাদের আছে, কথা বুঝতে পারছো? এই এরপর আমাদের কয়েকটা কোশ্চেনই আছে, আর লাস্টের দিকে চলে আসছি, এরপর বহুপদীতে তোমরা চলে আসবা। এবার বলতেছে কোন ভেক্টরের কাল শূন্য হলে ভেক্টরটি কী হবে? কোনো ভেক্টর যদি কাল শূন্য হয়, তার মানে সাপোজ মনে করলাম কাল অফ নাবলা ভেক্টর, কাল অফ 5 ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের অঘূর্ণন, তারপর কি হবে? সংরক্ষণশীল, আর কিছু আছে সলিডল তো হবেই না। তার সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? সংরক্ষণশীল প্লাস হচ্ছে অঘূর্ণনশীল। সঠিক অপশনটা হচ্ছে আমাদের 3 নম্বর, অর্থাৎ গ নম্বরটা, 2 এবং 3। আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো বারবারই বলছিলাম, আর নতুন করে বোঝাইতে হবে না। এরপরে আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে বলতে 61 নম্বর এক্সাম্পলে এখানে বলতেছে এ ভেক্টর ও বি ভেক্টর যোগ করার ক্ষেত্রে ভেক্টর সাধারণ নিয়মের ক্ষেত্রে কি হয়? দেখো ভেক্টর যোগের কিন্তু কয়েকটা নিয়ম আছে। প্রথম কথা হচ্ছে সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, তারপর কি ছিল সামুদ্রিক সূত্র, তারপর কি ছিল বহুভুজ সূত্র, তারপর ছিল উপাংশ সূত্র। এই মিলে 5টা সূত্র ছিল ভাই। 5টা সূত্রের মাঝে প্রথম যে সূত্র ছিল সেটা ছিল সাধারণ সূত্র। সাধারণ সূত্র কি বলছিল? সাধারণ সূত্র বলছিল দুটো ভেক্টর থাকবে, একটা ভেক্টর এ ভেক্টর, আরটা সাপোজ ভেক্টর বললাম এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে আমি যোগ করবো কেমনে? যোগ করার জন্য তো এদেরকে স্থানান্তর করতে হবে। তাহলে এ ভেক্টরকে সাপোজ মনে করলাম স্থানান্তর করে আমি এখানে নিয়ে আসলাম, বি ভেক্টরকে স্থানান্তর করে এ ভেক্টরের মাথার সঙ্গে, এই যে খেয়াল করে দেখো এ ভেক্টরের হেড, বি ভেক্টরের যে পা আছে, বি ভেক্টরের যে আমাদের পা বলতে
প্রথম ভেক্টর হেড দ্বিতীয় ভেক্টর টেলের সঙ্গে যুক্ত করতে হবে। যুক্ত করার পর লব্ধি হবে আমাদের প্রথম ভেক্টরের টেল থেকে, যে প্রথম ভেক্টরের এটা টেল থেকে দ্বিতীয় ভেক্টর কী বরাবর বলো তো? হেড বরাবর। এটা ছিল হচ্ছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম, যেটাকে আমরা বলছিলাম হেড টেল মেথড। দেখো এইখান থেকে বলছিলাম হেড টেল মেথড। কি মেথড? হেড টেল মেথড। ওকে, এটা হচ্ছে সাধারণ সূত্র। তাহলে এখানে কী বলতেছে দেখো তো, প্রথমটা কি বলতেছে যে এ ভেক্টর ও বি ভেক্টর যোগ করার ক্ষেত্রে ভেক্টরের সাধারণ নিয়মের ক্ষেত্রে কী কী হয় দেখি তো। এক নম্বরটা বলতেছে নতুন অবস্থানে তাদেরকে সমান্তরাল স্থানান্তর করা হয়। হ্যাঁ, নতুন অবস্থানে তাদেরকে সমান্তরাল আমরা স্থাপন করতে পারি বা স্থানান্তর করতে হয় যোগ করার ক্ষেত্রে, প্রথমটা সঠিক। তারপরটা কি বলতেছে, বি ভেক্টরের আদি বিন্দুকে, বি ভেক্টর কোনটা? বি ভেক্টর আমাদের এইটা। বি ভেক্টরের আদি বিন্দু বলতে এইটা, আর শীর্ষবিন্দু বলতে আমাদের এইটা। তাহলে বি ভেক্টরের আদি বিন্দুকে কি বলছে? বি ভেক্টরের আদি বিন্দুকে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করে, হ্যাঁ, এ ভেক্টরের শীর্ষবিন্দু হেডে শীর্ষবিন্দুতে স্থানান্তর করে বা স্থাপন করে, কি বলছে? স্থাপন করে এ ভেক্টরের আদি বিন্দু, হ্যাঁ, এ ভেক্টরের আদি বিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দুতে সরলরেখা টানতে হয়। বি ভেক্টরের শীর্ষবিন্দুতে সরলরেখা টানছি, ঠিক আছে। তার মানে 2 নম্বরটাও ঠিক। 3 নম্বরটা কি বলতেছে? বি ভেক্টরের আদি বিন্দু কই? বি ভেক্টরের আদি বিন্দু এটা। বি ভেক্টরের আদি বিন্দুকে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করে, কি বলছে? বি ভেক্টরের আদি বিন্দুকে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করে, হ্যাঁ করলাম, স্থাপন করে বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে এ ভেক্টরের আদি বিন্দুতে সরলরেখা টানতে হয়। না, এখান থেকে এখানে সরলরেখা টানা যাবে না। মানে বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে এ ভেক্টরের আদি বিন্দুতে সরলরেখা টানছি কি আমরা? না, সাধারণ নিয়মে কী করছিলাম? এইটার আদি বিন্দু থেকে ওইটার শীর্ষবিন্দুতে আমরা সরলরেখা টানছিলাম, যার ফলে 3 নম্বরটা আমরা মেনে নিতে পারতেছি না। কারণ 3 নম্বরে বলতেছে এই দিকে সরলরেখা টানতে হবে, এদিকে না। কোথা থেকে? এই যে এখান থেকে এই দিকে, যার ফলে সঠিক অপশনটা হচ্ছে আমাদের 61 1 এবং কত নম্বর বলো তো? 2 নম্বরটা। এরপর আমরা 62 নম্বর এক্সাম্পলে চলে আসি, শেষ দিকে চলে আসছি সম্ভবত। 62 নম্বর এক্সাম্পলে বলতেছে এত ভেক্টরটি একটি কি? তো আমাদের এখানে ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টর সমান হচ্ছে আমাদের আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস হচ্ছে কি ক্যাপ। তাহলে এই ভেক্টরটা কী হচ্ছে খেয়াল করতে কত? প্রথম কথা বলতেছে একক নয়, কারণ কি এটার মান যদি বের করি তাহলে এটার মান হবে আমাদের √3, তাই না? আই সর্বের উপর স্কয়ার যে সব কে সব। তাহলে একক ভেক্টর নয়, সঠিক ভেক্টর। তোমরা জানো শূন্য, যে ভেক্টরের মানটা শূন্য নয়, যে ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে বলা হয় সঠিক ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য হয় না তাদেরকে বলা হয় সঠিক ভেক্টর। তাহলে অবশ্যই এটা সঠিক ভেক্টর। একক ভেক্টর তো নয়, একক ভেক্টর হবে না, প্রথমটা হবে না। 2 নম্বর সঠিক ভেক্টর অবশ্যই। 3 নম্বর বলতেছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর হবে এটা, কারণ একটাই, এই ভেক্টর দ্বারা একটা অবস্থান নির্দেশ করা হচ্ছে, এবং অবস্থান যে নির্দেশ করতেছে সেটা হচ্ছে আই এর সহগ হচ্ছে আমাদের 1, জে সহগ 1, কে সহগ হচ্ছে আমাদের 1, যার ফলে এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর। কীভাবে? প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু হচ্ছে আমাদের এটা 0,0,0 ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেখাচ্ছি। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মনে করলাম 1,1,1। তাহলে এই পুরো ভেক্টরটা হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের এই ভেক্টর। আর এই ভেক্টর দ্বারা এটা কী বোঝাচ্ছে? পয়েন্টকে বোঝাচ্ছে, এটা একটা অবস্থানকে বোঝাচ্ছে, যার ফলে এই পুরো ভেক্টরটা হচ্ছে আমাদের কী বলতো? এটা অবস্থান ভেক্টর। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 2 নম্বর এবং 3 নম্বর। 2 এবং 3 আছে আমাদের কত নম্বরে? খ নম্বরে, যার ফলে খ নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এরপর চলে আসি আমরা 63 নম্বর এক্সাম্পলে। 63 নম্বর এক্সাম্পল কী বলতেছে? ভেক্টরের স্কেলার গুণন মেনে চলে কোনটি? খুব সুন্দর একটা জিনিস। ভেক্টরের স্কেলার গুণন মেনে চলে কোনটি? অপশনে দেওয়া আছে, কী দেওয়া আছে? বিনিময় সূত্র, বন্টন সূত্র এবং সংযোগ সূত্র। তোমাদের একটু কথা বলি, সেটা হচ্ছে ভেক্টর যোগের, তোমাদের একটু লিখে রাখবা সুন্দরভাবে। ভেক্টর যোগের, দেখো ভেক্টর যোগের তোমার সূত্রাবলী, তোমাকে যদি আমি ভেক্টর যোগের সূত্রাবলী কয়েকটা লেখো তো, সে ভেক্টর যোগের সূত্রাবলী হবে 3টা। প্রথমটা হচ্ছে আমাদের কী সূত্র? বিনিময় সূত্র, ঠিক আছে? এভাবে লিখি আমি, বিনিময়। ভেক্টর যোগের ক্ষেত্রে কিন্তু যোগের ক্ষেত্রে লিখতেছি, তারপর ডটের ক্ষেত্রে, ডট গুণের ক্ষেত্রে দেখাবো তোমাদের। বিনিময় বলতে বোঝাচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বি প্লাস সি, জাস্ট জায়গাটা পরিবর্তন হয়ে গেল, বিনিময় করে ফেললো। আচ্ছা, এরপরে চলে আসি আমরা বন্টনে, যোগের বন্টন সূত্র। বন্টনের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, দেখো বন্টনের ক্ষেত্রে ব্যাপারটা এরকমটা হয়, m ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। প্রুফ দেখাচ্ছি না, এটাকে বলা হয় বন্টন সূত্র, ঠিক আছে? যোগের বন্টন সূত্র। এবার যদি আমি সংযোগ সূত্র বলি, কি সূত্র বলো তো? সংযোগ সূত্র যদি আমি বলি, তখন লিখতে হবে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এবং এখানে ব্র্যাকেটে আছে আমাদের বি এবং সিকে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, বাট এখানে ব্র্যাকেটে থাকবে এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র, জাস্ট সংযোগ স্থাপন করতেছি। এখন এই পুরাটাই ছিল, এখানকার 3টে ছিল আমাদের কিসের ক্ষেত্রে? জাস্ট যোগের ক্ষেত্রে। এবার তুমি যোগ না করে এবার তুমি একই কাজ করবা, একই জিনিস লিখবা, বাট সেটা লিখবা তুমি হচ্ছে গুণের জন্য। কিসের জন্য? গুণের। এবং কোন গুণন? সেটা হচ্ছে ডট গুণন। আচ্ছা, ডট গুণনের ক্ষেত্রে এবার বিনিময় সূত্র কেমন হবে? ডট গুণনের প্রথমটা হচ্ছে বিনিময়,
আচ্ছা বিনিময় সূত্র বলো, ডট গুণনের বিনিময় সূত্র কেমন হবে বলো, মাথা ঠান্ডা করে বলো। ডট গুণনের বিনিময় মানে এই যে এখানে প্লাস আছে, কি আসবে ডট আসবে, বলো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট কি ভেক্টর হবে তখন এ ভেক্টর। আচ্ছা এটা কি মানে বিনিময় সূত্র কি ডট গুণফল মানে, দেখো তো মানে কিনা পড়ছে কিনা, হ্যাঁ মানে সঠিক, ঠিক আছে। এবার আসছে বন্টন সূত্র, বন্টনের ক্ষেত্রে এইটা বলতে দেখো ডট গুণনের বন্টন, যদি বন্টন তুমি করতে চাও বন্টন সূত্র তখন এভাবে মাথায় রাখতে হবে, এম এর জায়গায় আসবে আমাদের এবার এ ভেক্টর, তারপর এখানে হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, দেখো এখানে এইখানে হবে ডট, এই যে ডট গুণনের বন্টন সূত্র, এটাকে কীভাবে লেখা যাবে, এটাকে লেখা যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। দেখো এ ভেক্টরটা দুটোর সঙ্গে বন্টন হয়ে গেল, এটা হচ্ছে কী বলতো ভেক্টর গুণনের ডট গুণনের কী বলতো বন্টন সূত্র। তার মানে এটাও আমাদের ঠিক আছে, এটাও মানে আমাদের, এটাও মানবে, এটাও মানে, এবং তুমি জাস্টিফাই করতে পারো এটা ভেক্টর নিয়ে র্যান্ডমলি। এবার লাস্ট আমাদের সেটা হচ্ছে কি সংযোগ সূত্র। সংযোগ সূত্র বলতে কি, এই যে যোগের সংযোগ সূত্র ছিল আমাদের এইটা, এবার ডট গুণনের সংযোগ সূত্র, এবার আছে ডট গুণনের সংযোগ সূত্র। দেখি তো আমাদের ডট গুণনের সংযোগ সূত্র কি আসে। ডট গুণনের সংযোগ সূত্রের ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এখানে আসছে প্লাস, এবার হবে আমাদের কী বলতো ডট, তাহলে এবার এখানে আসবে আমাদের এ ডট বি ডট সি, ব্র্যাকেট হবে বিএসসির সঙ্গে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে এ ডট বি, এখানে ব্র্যাকেট হবে এ আর বি এর সঙ্গে ডট থাকবে কী বলতো সি। বাট এই যে সংযোগ সূত্র যেটা আছে এটা কি মানতেছে আদৌ, এটা কিন্তু আদৌ মানতেছে না, দেখে মনে হচ্ছে মানবে বাট আসলে এটা মানবে না, কারণ কি এইভাবে কখনো ডট গুণফল হয় না, কেন হয় না তোমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা বলো তো এইটার কি কোনো যৌক্তিকতা আছে, কোনো যৌক্তিকতা নেই, কেন যৌক্তিকতা নেই খেয়াল করে দেখো, এ ডট বি ডট সি কেমনে হয় ভাই, আমরা জানি ডট গুণফল হয় দুটো ভেক্টর রাশির সঙ্গে, ডট গুণফল করতে হয় দুটো কী রাশি বলো তো ভেক্টর রাশি। আচ্ছা ভাই এই যে বি এবং সি ডট গুণফল কি না, হ্যাঁ ডট গুণফল, বি এবং সি ডট গুণফল করে তুমি এখানে পাইছো কি বলো তো একটা স্কেলার রাশি পাইছো, এটা পাইছো এটা তুমি স্কেলার রাশি। ভাই স্কেলার রাশির সঙ্গে ভেক্টর রাশি কখনো ডট গুণফল হয়, এটা কখনো পসিবল নয়। যা বলে মাথা রাখবা যে আমাদের ডট গুণনের সংযোগ সূত্র আসলে কখনো পালিত হয় না, বা ডট গুণফলে কখনো সংযোগ সূত্র তোমার ইউজ করা যায় না, যার ফলে ডট গুণফলের সংযোগ সূত্রটা কখনো ভ্যালিড হবে না, এটা ভুল, এটা কি বলো তো আমাদের ভুল। যার ফলে সঠিক অ্যান্সারটা হচ্ছে ভেক্টরের স্কেলার গুণন মেনে চলে কোনটা, বিনিময় সূত্র বন্টন সূত্র, কিন্তু সংযোগ সূত্র কখনো মেনে চলবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কত নাম্বার, 1 এবং 2 নাম্বারটা। কেন মেনে চলতেছে না চলতেছে সেটা তোমাদের বুঝতে পারছো আশা করি। তো এই হচ্ছে আমাদের কথা। এরপর আমরা পরের এক্সাম্পলে চলে যাব। দেখো তো পরের এক্সাম্পলটা কী বলতেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আশা করি। এক্সাম্পল আছে লাস্ট কয়টা আছে, আর আছে তোমাদের 3টা সম্ভবত। এখানে 64 নাম্বার দেখো, এবার 63 নাম্বার করে ফেলছি। 64 নাম্বার বলতেছে শূন্য ভেক্টরের ক্ষেত্রে 1 নম্বর অপশন বলতেছে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই, অবশ্যই সঠিক, শূন্য ভেক্টরের কোনো দিক থাকবে না। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে, ত্বরণ তো থাকবে না কারণ মানটাই তো শূন্য, ত্বরণ আবার কেমনে থাকে ভাই, ঠিক আছে মান তো শূন্য। এরপর আসি 3 নম্বরে, শূন্য ভেক্টরের আদিবিন্দু ও শেষ বিন্দু একই বিন্দু অবস্থান করে। মাথার একবার শূন্য ভেক্টরের ক্ষেত্রে ম্যাগনিটিউড কত, শূন্য। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ম্যাগনিটিউড শূন্য হওয়ার কারণে আদিবিন্দু এবং শীর্ষবিন্দু অর্থাৎ হেড এবং টেল কী করে একত্রে অবস্থান করে, তার মানে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু অর্থাৎ আদিবিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দুতে অবস্থান করবে। যার সঠিক অ্যান্সারটা হবে আমাদের 1 এবং 3 নাম্বারটা, যেটা কিনা আমাদের অপশনে খ নম্বরে আছে। এরপর আমরা চলে আসি 65 নম্বর এক্সাম্পলে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলতেছে আই জে কে 3টি একক ভেক্টর নির্দেশ করুক। এখানে 65 নম্বর বলতেছে কি বলতেছে, আই ডট কে ক্রস জে, এইটা আমাদের কত হবে এটা বের করতে বলছে তাই না, হ্যাঁ এটা সমান কত হবে এটা আমাকে বের করতে হবে। আই ডট ছিল এখানে তাই না, হ্যাঁ ডট, তাহলে আগের মতো করে কই নিবা, যে কে ক্রস জে এর মানটা আগে বের করে নিবা। এখানে আই, এখানে আমাদের জে, আর এখানে আমাদের কে, তাহলে এখানে কে ক্রস জে, খেয়াল করে দেখো কে ক্রস জে উল্টো পাশে যাবলে এখানে অ্যান্সার হবে আই ডট, দেখো কে ক্রস জে তার মানে অ্যান্সার হবে কি আই ক্যাপ। কেমন আই ক্যাপ, মাইনাস, এই যে মাইনাস আই ক্যাপ, তাহলে এখান থেকে থাকে মাইনাস, বাইরে বের করে নিলাম আই ডট আই ক্যাপ। তোমরা জানো মাইনাস আই ডট আই মানে কত, অ্যান্সারটা হচ্ছে কত আমাদের 1, আই ডট আই মানে হচ্ছে আমাদের 1, তাহলে অ্যান্সার হবে আমাদের এখানে কত বলো তো -1। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের কত নম্বর, খ নম্বর। আশা করি বুঝতে পারছো, কি বুঝতে পারছো কি না, খুবই সহজ জিনিস এগুলেন, আমার কিছু জিনিস না, কারণ তুমি সাগর উতরাই আসছো, এখন নদী এসে উতরা দিতে পারবে না, অবশ্যই পারবে ইনশাল্লাহ। ওকে, এরপর আমাদের পরের এক্সাম্পলটা, এটা হচ্ছে লাস্ট এক্সাম্পল আমাদের। লাস্ট এক্সাম্পল বলতেছে 66 নম্বরে, উক্ত ভেক্টর 3টি যদি একটি ত্রিভুজের 3 বাহু একই ক্রমে নির্দেশ করে তাহলে যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে নির্দেশ কীভাবে ফাইন্ড আউট করতে হবে। এইখানে একটু কথা আছে, যদি বলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে দিয়ে, তখন কিন্তু এই 3টে ভেক্টর দিয়ে আসলে একটা ত্রিভুজ গঠন করা সম্ভব না। কারণটা কি, এই 3টে ভেক্টর একই তলে অবস্থান করতেছে না। কারণ কি, আই ক্যাপ ছিল আমাদের এক্স অক্ষ বরাবর,
জে ক্যাপ ছিল ওয়াই অক্ষ বরাবর, আর তোমার কে ক্যাপ ছিল হচ্ছে আমাদের এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, আর এটা হচ্ছে কে ক্যাপ। কে ক্যাপ ছিল আমাদের এক্স ওয়াই লম্ব বরাবর এই দিক বরাবর। তার মানে এই তিনটা ভেক্টর দিয়ে কখনো আসলে ত্রিভুজ গঠন করা যাবে না। বাট কোশ্চেনটা এভাবে করা লাগতো যে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপকে যদি একটি ত্রিভুজে যদি তিনটি বাহু নির্দেশ করা হয়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের মান দ্বারা যদি একটি ত্রিভুজের তিনটি বাহুকে নির্দেশ করা হয়, তাহলে যে কোনো দুইটি বাহু বা যে কোনো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে সেটা নির্ণয় করো। সেক্ষেত্রে প্রশ্নটা ঠিক ছিল। বাট আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে কখনো ত্রিভুজ গঠন করা যাবে না, তাদের মান দিয়ে ত্রিভুজ গঠন করা যেতে পারে, এই কথাটা বলা লাগতো। তাহলে অ্যান্সারটা এখানে সঠিক অপশনটা কিন্তু আসলে মানে যদি এভাবে ভুল ধরা হয় তাহলে সঠিক মানে প্রশ্নটাই ভুল। কারণ কি বলছে এখানে, উক্ত ভেক্টর তিনটি যদি একটি ত্রিভুজের তিন বাহু একই ক্রমে নির্দেশ করে, তাহলে যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে ব্যাপারটা কি মহামারী সৃষ্টি করে নেই? অবশ্যই করছে। তা তুমি করবা কি, যেহেতু তোমাদের কোশ্চেনটা করে দিচ্ছে, প্রশ্নটা কিন্তু ভুল, প্রশ্নটা গঠনগতভাবে ভুল করছে। সঠিক তোমার যদি করতো, সঠিক করলে এভাবে তোমাকে অ্যান্সার বের করতে হবে। কীভাবে, যেহেতু আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের মান হচ্ছে আমাদের এক একক করে, তাহলে এই তিনটে ভেক্টরকে মানে তিনটে ভেক্টরের মান দিয়ে যদি একটা ত্রিভুজ গঠন করা যায়, এবং সেই ক্ষেত্রে যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে ভেক্টরের মান হচ্ছে আমাদের এক করে, তাহলে এক করে যদি একই ক্রমে একটা ত্রিভুজ গঠন করা যায়, খেয়াল করে দেখো, এটার মানও এক, এটার মানও এক, এটার মানও এক, দেখো একই ক্রম হয়ে গেছে। একই ক্রম হয়েছে কিনা? হ্যাঁ, একই ক্রম হয়ে গেছে। একটা ত্রিভুজের তিনটা বাহুর মান যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজটাকে বলা সমবাহু ত্রিভুজ। তাহলে এইখানে কোণ হবে 60, এইখানে কোণ হবে 60, এইখানে কোণটা হবে কত বলতো 60। তাহলে আমি যদি সাপোজ বলি এইটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 60 কি হবে? অবশ্যই না। কারণ কোণ বের করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমাদের কি বলতো, হয় হেড লাগবে একত্রে করা, আর নতুবা টেল কি করতে হবে, একত্রে করতে হবে, তাহলে পরে আমাদের কোণ বের হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথম ভেক্টরের কি আছে, হেড, দ্বিতীয় ভেক্টর টেল একত্রে হয়ে গেছে, তারপরে হচ্ছে না। কি করবো, আমি এই ভেক্টরটাকে জাস্ট প্যারালালে বা সমান্তরালে স্থাপন করে বা স্থানান্তর করে এখান থেকে এখানে নিয়ে আসবো, এই যেখানে নিয়ে আসলাম। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই ভেক্টরটার টেইল আর এই ভেক্টর টেইল একত্রে আছে, তাহলে এবার কোণ হবে, এদের মধ্যবর্তী কোণ হবে আমাদের এইটা, এই যে এই কোণটা। তাহলে তোমরা খেয়াল করে দেখো, এই পুরোটা ছিল 180, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 180, 100 থেকে 60 গেলে থাকবে এখানে কত বলতো 120। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা যদি সঠিক হতো, তাহলে সঠিক অপশনটা হয়তো আমাদের কত বলতো 120 ডিগ্রি। তাহলে এখানে সঠিক অপশনটা হচ্ছে আমাদের কত 120। যদি প্রশ্ন সঠিক হতো তাহলে হয়তো আমাদের কত নম্বর, ঘ নম্বর, এই আছে আমাদের কথা। তো যাই হোক, আমরা 2022 সালের ভেক্টর অধ্যায় থেকে বিগত বোর্ডে যতটা বোর্ড আছে, তোমাদের 9টা বোর্ড আছে, 9টা বোর্ডে যে কয়টা কোশ্চেন তোমাদের আসছিল, এখানে 34টা কোশ্চেন আসছিল সম্ভবত, এই 32টা কোশ্চেন আসছিল, সেই 32টা কোশ্চেনের বা প্রশ্নের পরিপূর্ণ কনসেপ্ট সহ সঠিক সমাধানটা আমরা করছি। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের আসবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, তোমরা সুন্দরভাবে দেখো, রিভিশন দাও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।